হ্যালো। হ্যালো, হ্যালো। হ্যালো, আমার কথা কি শোনা যায়? ওয়ালাইকুম আসসালাম। শুনতেছো কি আমার কথা? এটা? আচ্ছা, শোনা যায় না? আজকে কি নয়েজ আসতেছে? নয়েজ ক্যান্সেলিং ফিল্টারটা ইউজ করতেছে। এই কাজ করে কিনা? হ্যালো? আচ্ছা, আমার কথা শোনা যায় কিনা? প্লাস বাইরে থেকে কোনো নয়েজ আসতেছে কিনা? এটা একটু এনশিওর করো তো তোমরা। কথা শোনা যায়, ওকে। ওয়েট। নয়েজ আসে কি? কতদিনের মতো? কথা শোনা যাচ্ছে না। বাইরে থেকে কি শব্দ আসতেছে? আমরা একটু ওয়েট করি। গ্রুপগুলোতে মনে হয় এখনো লিঙ্কটা দেয় নাই, ওই জন্য এখনো মানুষজন হয় না আর কি। এমনিতে যারা আসছি আমরা, আমাদের কি অবস্থা? লাস্ট ক্লাসের হোমওয়ার্ক গুলো কি করছিলাম? আজকে পারফেক্ট। পারফেক্ট। আমি ভয় পেয়েছিলাম হয়তো ফিল্টার বেশি ইয়ে হয়ে গেছে, হয়তো আমার কথাই শোনা যাবে না। বাট মনে হচ্ছে ঠিকঠাকই আছে। আজকে পারফেক্ট, ওকে। আচ্ছা, আজকে আমরা লাইট মনে হয় এখন আসেনি, একটা দিক। তো আজকে আমরা মেইনলি রিডিংই কন্টিনিউ করবো, যেহেতু আমরা রিডিং একটা ভালো ফ্লোতে আছি। আমি হোপফুল এই রিডিংটা একটা না 4টা ক্লাস নিয়ে শেষ করে দেবো। ঠিক আছে? নয় আসে। স্যার, আজকে এক্সাম কেমন হয়েছে আপনার? আমার তো প্রত্যেক সপ্তাহে এক্সাম থাকে। তো আজকেরটা মোটামুটি ভালো হয়েছে, খুব একটা খারাপ হয়নি।
আচ্ছা, আপনাদের কি রবি, মঙ্গল, বৃহস্পতি নিয়ে কি কোনো প্রবলেম আছে কারো? আমি চাইতেছি শনি সোমবারের বদলে রবি, মঙ্গল, বৃহস্পতি নিয়ে। আপনাদের কি প্রবলেম আছে? রাসেল চৌধুরী ফ্রম ব্রাহ্মণ। Okay. আচ্ছা, লাস্ট দিন আমি কিছু কাজ দিছিলাম না করতে, ওইগুলো কি কেউ করছি আমরা? বা করলে কেমন লাগছে? কিছুটা কি ইজিয়ার হয়েছে আগের চাইতে? একটু রেসপন্স করে প্লিজ। সানডে, টুইসডে, থার্সডে পারফেক্ট টাইম আমার জন্য। দেখি আমি হচ্ছে পেজে যারা আছে ওদের সাথে কথা বলে এটা ফিক্স করার চেষ্টা করবো। যদি আপনাদের কোনো প্রবলেম না থাকে তাহলে তো হয়েছে। হুম। আচ্ছা, অনেকে জয়েন করতেছে, 50 ক্রস করছে। আচ্ছা, লাস্ট দিন তো আমাদের প্রায় 2 ঘন্টা ক্রস করে ফেলছিল ক্লাস। তাও হচ্ছে আমরা অনেক কিছুই মিস করে গেছি। তো লাস্ট দিন হচ্ছে আমরা যেই দুইটা দেখছিলাম, একটা হচ্ছে নর্মাল গ্যাপ ফিলিং কোয়েশ্চেন, অনেক ছোট একটা দেখছিলাম ফার্স্টে। এরপরে একটা করছিলাম বোধ হয় ডায়াগ্রাম করছিলাম একটা, তাই তো? ওয়ালাইকুম আসসালাম। তো আজকে আমরা যেটা করব, মেইন টপিক হচ্ছে আমাদের আজকে ম্যাচিং হেডিং আর ইনফরমেশন। ম্যাক্সিমাম হচ্ছে এই চ্যাপ্টারে বেশি ঝামেলা থাকে। বাট এটা শুরু করার আগে আজকে আমরা ওই আগের দিন যে হোমওয়ার্ক গুলো দিছিলাম ওইখান থেকে একটা সলভ করবো, ঠিক আছে? তো এটা রিদম হচ্ছে লাস্ট দিন তো আমরা যেই টাইপ গুলা করছি, টাইপ বলতে তো একটাই করছি, গ্যাপ ফিলিং। বাট এগুলো তো অনেক ছোট ছোট জিনিস করছিলাম, হয়তো একটা প্যারাগ্রাফ ছিল বা দুইটা প্যারাগ্রাফ ছিল, ঠিক আছে? তো এরকম একটা বা দুইটা থেকে বের করানোটা ইজিয়ার, কিন্তু যদি এমন হয় যে আমার পুরাটা প্যাসেজ পড়ে অ্যান্সার করা লাগছে, তখন হয়তো গ্যাপ ফিলিংটা একটু টাফও লাগতে পারে। ওই জন্য আমি যেটা করবো, আমি হচ্ছে যে হোমওয়ার্ক গুলো দিছিলাম এর মধ্যে সবচেয়ে বড় যেটা, ঠিক আছে, এর মধ্যে সবচেয়ে বড় যেটা ওটা ছিল কেমিজ 11-এ হিস্ট্রি। তো এখানে পুরাটা প্যাসেজের মধ্যেই আমাদের গ্যাপ ফিলিং অ্যান্সার গুলো দেওয়া ছিল। তো এটা আমি একটু সলভ করে দিলাম। তো ফার্স্ট হচ্ছে আমরা হয়তো 20 থেকে 25 মিনিটের মধ্যে এটা সলভ করবো। এরপর হচ্ছে আমরা কি করবো, এরপর আমরা করবো আমাদের মেইন ক্লাসে, মানে ম্যাচিং হেডিং, ম্যাচিং ইনফরমেশন আর হচ্ছে যা যা আছে রিলেটেড, ঠিক আছে? ইনবক্স চেক করেন, ইনবক্সে কি আছে চেক করতেছি তারা। আমার ইনবক্সে তো কিছু নাই। ও আচ্ছা, আপনি মনে হয় পেজের কথা বলতেছেন। পেজ আমি ম্যানেজ করি না। মুনজারিন মাহি, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ইয়াসির আরাফাত, গত ক্লাসটা করতে পারিনি অফিসের চাপে। ক্লাস করতে না পারলে আমাদের ইউটিউবে চলে যান, ইউটিউবে আমাদের ক্লাস রেকর্ড করা আছে। ওকে। যদিও ইউটিউবে কেন জানি আমাদের ভিডিও কোয়ালিটিটা একটু খারাপ আসছে। যদি হচ্ছে আপনার ওইটাতে সমস্যা হয়, ফেসবুকটাও দেখতে পারেন, ফেসবুক লাইভ তো হচ্ছে সেট থাকে, ঠিক আছে? কালকে আপনার এক্সাম কেমন হয়েছে? হ্যাঁ, ভালো হয়েছে। ওকে, মোটামুটি ভালোই মানুষ হয়েছে, 70+। আমি স্টার্ট করে দেবো এখন। আচ্ছা, যারা হচ্ছে কালকে ক্লাসটা করে না, আমি জাস্ট একটা ওভারভিউ দিই কালকে আমরা কি করছি। কালকে মেনলি আমরা হচ্ছে রিডিংটা স্টার্ট করছিলাম, ঠিক আছে? তো রিডিং আমরা এই 12টা ক্লাসের মধ্যে 4টে আমরা রাখবো রিডিং। তো আমরা হচ্ছে যে 12টা ক্লাস করতেছি, ওই 12টার মধ্যে রিডিং আর রাইটিং আমরা একটু বেশি ফোকাস করবো। রিডিং এ 4টা ক্লাস থাকবে, রাইটিং এ 4টা। লিসেনিং আর স্পিকিং যেহেতু কম্পারেটিভলি ইজিয়ার, ওইগুলোতে আমরা 2টা করে ক্লাস রাখবো, ঠিক আছে? আর যদি এরপরে যদি আপনাদের কারো মনে হয় যে ক্লাস আরো লাগবে, তখন আমরা হয়তো একটা বা দুইটা আরো এক্সট্রা ক্লাস ম্যানেজ করতে পারি। বাট মেইনলি যে 12টা আমাদের ফিক্স ক্লাস, ওই 12টার মধ্যে হচ্ছে এই প্ল্যান। ওকে। আচ্ছা, লাজেন হচ্ছে আমরা রিডিং এর লাস্ট লাস্ট লেকচারে, মানে ফার্স্ট লেকচারে আসলে আমরা হচ্ছে আইএলটিএস রিডিং এর বেসিক কিছু জিনিস দেখছিলাম, কি কি টাইপ আসে। তারপরে হ্যাঁ ভাই, ভালোই খারাপ কোয়ালিটি, হ্যাঁ এটা আমিও খেয়াল করছি। তো ফেসবুকেরটা একটু করে ফেলি কষ্ট করে। আমি হচ্ছে কথাগুলো দেখবো যে এটা কেন সলভ করা যায়। বাট ফেসবুকের ভিডিও কোয়ালিটি ঠিক আছে আমার জানা মতো, আমি যেটুকু দেখছি। ওকে। ফার্স্ট লেকচারে মানে গতদিন আমরা আইএলটিএস রিডিং এর বেসিক জিনিসগুলো নিয়ে কথা বলছিলাম। কোশ্চেন টাইপ কি কি থাকে, ঠিক আছে? তারপর কোশ্চেন টাইপ গুলোর মধ্যে কোন টাইপ গুলো বেশি ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে টাইপ গুলোকে কি কোনো ক্যাটাগরিতে ফেলা যায় কিনা। Okay?
এটা আমাদের মেইন ক্লাসে ছিল গ্যাপ ফিলিং এর উপর। আমরা গ্যাপ ফিলিং এর যেই স্ট্র্যাটেজি গুলো আছে এগুলো দেখছিলাম। লাস্ট ক্লাসে মোটামুটি এটুকু হয়েছে। আজকের ক্লাসে আমরা কি করবো, ম্যাচিং হেডিং আর ইনফরমেশন দেখবো, যেহেতু দুটা সিমিলারই। তো এগুলো হচ্ছে আমরা একসাথে করে ফেলবো। তারপর লেকচার 3 নেক্সট ক্লাস হচ্ছে আমরা ট্রু ফলস দেখবো আর এমসিকিউ দেখবো একসাথে। আর লাস্ট লেকচার যেটা আমরা করবো, একটা ইন্টারেস্টিং জিনিস করবো, ফুল লেন্থ রিডিং টেস্ট ওয়াক থ্রু। এর মানে হচ্ছে আমি আপনাদের সাথে, ঠিক আছে, আমি নিজে হচ্ছে একটা ফুল টেস্ট দিব আর কি, রিডিং, ঠিক আছে। ধরেন ক্যামব্রিজের ইয়াস যেগুলো টেস্ট গুলো আছে, হয়তো আমি ক্যামব্রিজ একটা বই নিবো 18 19 হোয়াট এভার। হুম। ওইখান থেকে যে কোনো একটা টেস্ট চুজ করে আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত 40টা কোয়েশ্চেন একদম ওয়ান বাই ওয়ান সলভ করে যাবে। ওকে। তখন আপনারা হচ্ছে দেখতে পারবেন কিভাবে আমি টাইম ম্যানেজ করতেছি, কোন কোন কোয়েশ্চেন টাইপে হচ্ছে আমি কি স্ট্র্যাটেজি ইউজ করতেছি, এগুলো সব হচ্ছে আপনারা বুঝতে পারবেন। এই জন্য হচ্ছে আমরা একটা আলাদা লেকচার ওরকম রাখছি। ভাই আপনাদের অনলাইন পেমেন্ট ক্লাস আছে রমাদান ছাড়া? হ্যাঁ আছে তো। এগুলা পেজে কথা বলতে হবে। আচ্ছা, মোটামুটি সবাই চলে আসছি। নিউ টাইপ স্টার্ট করলে ভালো, হ্যাঁ নিউ টাইপে আজকে স্টার্ট করবো। নিউ টাইপ বলতে আজকে আমরা ম্যাচিং হেডিং এর ইনফরমেশন দেখবো। আর লাস্ট দিন যেহেতু আমরা গ্যাপ ফিলিং দেখছিলাম, গ্যাপ ফিলিং একটা টাইপের হচ্ছে হোমওয়ার্ক দেখাবো। কেউ কি আমরা হোমওয়ার্ক গুলো করছিলাম বা দেখছিলাম একটু? বাসায় কি গ্যাপ ফিলিং কেউ প্র্যাকটিস করছে? আচ্ছা, লাস্ট দিনে কারা কারা ছিলাম একটু বলোই তো, লাস্ট দিন কারা কারা ক্লাসগুলো করছে? লাস্ট ডে হোমওয়ার্ক দিয়ে সলভ শুরু করেন, হ্যাঁ ওইটাই করবো। ক্লাসগুলো কি আপনি নিবেন? আমি শিওর না এখন। ঠিক আছে, কারণ এটা হচ্ছে আমার ফার্স্ট ক্লাস নেক্সট লেভেল একাডেমিতে। তো দেখি যদি আমি কন্টিনিউ করি তাহলে তো অবশ্যই নিবো। দেখা যাক। অনেকেই করছে, দেখা যায়। আচ্ছা আপনি একটু এটা একটু নোটিফাই করেন আমাকে, নয়েজ আসছে কতদিনের মতো। কালকে আমি একটু শুরু থেকে দেখছিলাম ভিডিওটা, ভালোই নয়েজ আসতেছিল। আজকে কি ঠিক আছে সব? আচ্ছা, আর যারা যারা আজকে ফার্স্ট, আচ্ছা যারা আজকে হচ্ছে ফার্স্ট করতেছেন আপনারা ফেসবুক লাইভটা একটু চেক করে নিন, লাস্ট দিনে যেটা। ওকে। ইউটিউবেরটা বলতাম আমি, বাট ইউটিউবে হচ্ছে অনেকে বলতেছে ভিডিও কোয়ালিটি খারাপ। আমি নিজেও দেখছি, ভিডিও কোয়ালিটি খুব একটা ভালো না। আচ্ছা, অফলাইন ক্লাসটাকে আমি নিতেছি না, অফলাইন ক্লাস নেওয়ার মতো টাইম আমার নাই আসলে। ঠিক আছে, আমি অনেক বিজি থাকি। আচ্ছা আজকে পারফেক্ট আছে, গ্রেট। ওকে, অল ক্লিয়ার। আচ্ছা তাহলে আমরা স্টার্ট করি। অনিকা ছিল, অনিকা শুরু থেকে শেষ পর্যন্ত ছিল। আজকে সব ঠিক আছে। ওকে ওকে। আল্লামিন হোসেন লাজেন ক্লাস করছে, ওকে। কয়টা ক্লাস হচ্ছে? অলরেডি অলরেডি আমাদের দুইটা ক্লাস হচ্ছে। ফার্স্টের দিন হচ্ছে আমরা তেমন তেমন কিছু করিনি। ফার্স্টে হচ্ছে সায়েন্স এর কি বলে মডিউল গুলো নিয়ে, যারা একদম বিগিনার লেভেল ওদের একটা আইডিয়া দিছে, আর লিসেনিং নিয়ে হালকা পাতলা কথা বলছে। আমাদের মেইন ক্লাস ধরতে পারেন লাস্ট ক্লাসটা, আমরা রিডিং এর কথা বলছিলাম। আচ্ছা আমি আর টাইম ওয়েস্ট না করি, 10টা 7 বেজে গেছে, আমি স্টার্ট করে দিই। আচ্ছা, আমি একটু জাস্ট রিমাইন্ড করে দেই আমরা লাজিন কি করছিলাম। আমরা লাজিন হচ্ছে ফার্স্ট অফ অল কোয়েশ্চেনের টাইপ গুলা, কোয়েশ্চেনের টাইপ গুলো ছিল আমাদের কত, 14টা টাইপ ছিল টোটাল। ওগুলোকে হচ্ছে আমরা ভাগ করে 5টা বক্সের মধ্যে আনছিলাম, ঠিক আছে। তো এরপর আবার ওই 5টা যে ভাগ, ওই 5টা ভাগকে আমরা দুইটা ক্যাটাগরিতে ডিভাইড করছিলাম আরেকবার। ওকে। ওই দুইটা ক্যাটাগরির মধ্যে আমরা কিভাবে ডিভাইড করছি, একটা হচ্ছে ডিরেক্ট কোয়েশ্চেন, একটা হচ্ছে ইনফারেন্সিয়াল কোয়েশ্চেন, ঠিক আছে। তো ডিরেক্ট কোয়েশ্চেন কি জিনিস, যেগুলো অ্যান্সার আমি গ্যাপ ফিলিং এর মতো জাস্ট কিওয়ার্ড যদি লোকেট করতে পারি ডিরেক্ট কি করতে পারবো, অ্যান্সারটা পেয়ে যাবো, ঠিক আছে। আবার ইনফারেন্সিয়াল যেগুলো, এগুলা একটু সহজ একটা ওয়ার্ড বলে ইনডিরেক্ট। মানে যেগুলো আপনি জাস্ট এই একটা বা দুইটা লাইন পরে অ্যান্সার করা পসিবল। ওকে। তো যেমন হচ্ছে আমাদের ম্যাচিং হেডিং আজকে আমরা যেটা দেখবো, তো এটাতে কি হয় অনেক কেসে আমাদের পুরাটা প্যাসেজই পড়া লাগে একটা হেডিং বের করতে গিয়ে। ওকে। তো তার মানে কি এই কোয়েশ্চেন গুলো ডেফিনেটলি হার্ডার। তো লাজিন হচ্ছে আমরা ডিরেক্ট কোয়েশ্চেন টাইপ, মানে গ্যাপ ফিলিং গুলো দেখছিলাম। এখন আমাদের এই টাফ কোয়েশ্চেন টাইপ গুলো, ম্যাচিং, এমসিকিউ, ট্রু ফলস, আমরা এই দুইটা ক্লাসে মানে আজকের ক্লাসের নেক্সট ক্লাসে এই তিনটা টাইপ নিয়ে ডিল করবো, বুঝে গেছে। আচ্ছা, হাউ লং উইল দিস ফ্রি আইএলস ক্লাস বি? আচ্ছা আজকের ক্লাস কতক্ষণ হবে? আজকের ক্লাস 1.5 ঘন্টা হবে। আর ফুল কোর্সের যদি ডিউরেশন জানতে চান, ফুল কোর্স হবে আমাদের 12টা ক্লাস পুরো রমজান মাস জুড়ে আর কি হবে।
আচ্ছা, তো আমরা যে অ্যাপ্রোচটা ফলো করতেছিলাম, আমরা হচ্ছে ফার্স্টে কি করব? আমাদের প্যাসেজটা স্কিমিং করব। স্কিমিং করার পর আমরা গ্যাপ ফিলিং এর ক্ষেত্রে প্রেডিকশন করব। তারপর হচ্ছে আমরা কি করব? এটার সাথে ম্যাচ করানোর চেষ্টা করব। এটা ছিল আমাদের এটা ছিল আমাদের হচ্ছে গ্যাপ ফিলিং এর স্ট্র্যাটেজি। আচ্ছা, যারা একবার নতুন তাদের জন্য কি হেল্পফুল হবে? মানে যারা বইও কেনা নাই। বইগুলা কিনতে পারলে ভালো হইতো, বাট বই না হইলেও ক্লাস ফলো করলে হবে আরকি। কারণ আমার হচ্ছে স্ক্রিনের মধ্যে সব কোয়েশ্চেন আছে। ঠিক আছে? কোয়েশ্চেন প্যাসেজ সবই আছে। আপনার কাছে একটু অ্যাটেনশন রাখা লাগবে। বই থাকলে একটু সুবিধা হয়। আর আমি হচ্ছে কিন্তু একটা বুক লিস্ট দিয়ে দিছিলাম। আপনারা যদি হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকেন, আপনাদের ওই বুক লিস্টটা পাওয়ার কথা। ওকে? যারা এখনো বুক লিস্টটা পায় নাই, ওরা একটু কষ্ট করে কালেক্ট করেন। প্লিজ একটু নক দেন। আচ্ছা ভাইয়া, কত নাম্বার বুক এন্ড কত নাম্বার টেস্ট? এখন যেটা করাবো, এখন আমি করাবো ক্যামব্রিজ 11 এর টেস্ট 3 প্যাসেজ 1। যাদের কাছে বই আছে আমরা একটু বের করে ফেলি। আচ্ছা, যারা বইও কিনে নাই ওরা কি করতে পারে? অনলাইনে একটু খুঁজতে পারেন। অনলাইনে মাঝে মধ্যে পিডিএফ পাওয়া যায়। আমি খোঁজাখুঁজি করে হচ্ছে কয়েকটা পাইছিলাম পিডিএফ। আপনি একটু খুঁজতে পারেন অনলাইনে। বাট এখন হচ্ছে ইমিডিয়েট দরকার নেই যে আপনার হচ্ছে এখন ক্লাস পেলে একদম পিডিএফ বার করা লাগবে, ওরকম কিছু না। ক্লাসটা একটু ঠিকঠাক ফলো করলে হবে। আচ্ছা, তো আমরা হচ্ছে একটু শুরু করার আগে জাস্ট একটা সার্টেন ডিস্টিংশন বলি যে আমাদের কি কি পার্থক্য হইতেছে। সিম্পল ডিরেক্ট কোশ্চেন গুলো আমি কি করতাম, স্কিমিং করতাম, তারপর প্রেডিকশন, তারপর ম্যাথ। তো এখন আমরা হচ্ছে ইনফারেন্সিয়াল কোয়েশ্চেন, ধরেন হচ্ছে ফিলিং কোয়েশ্চেন বাদে যেগুলো আছে, যেমন ট্রু ফলস কোয়েশ্চেন বা হচ্ছে ম্যাচিং কোয়েশ্চেন অথবা এমসিকিউ কোয়েশ্চেন, ওইখানে তো আসলে প্রেডিক্ট করার মতো কিছু নাই, তাই না? তো এখানে আমরা যেটা করবো, স্কিমিং করার পরে প্রেডিকশনের বদলে আমরা সামারাইজ করবো। এটুকু হচ্ছে আমাদের পার্থক্য। ওকে? আচ্ছা, এটুকু পার্থক্য, বাকি সব সেম। ফার্স্ট স্টেপ আর লাস্ট স্টেপ সেম। জাস্ট এখানে হেডিং এর সময় আমরা কি করবো, প্রেডিকশনের বদলে সামারাইজ করবো। বোঝা গেছে? অনেকে হচ্ছে পেজ নাম্বার শেয়ার করতেছে, বেশ ভালো। তো চলে যায় এখন কোশ্চেন। তো এই হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি আজকে হবে। আমরা সেকেন্ড স্টেপ আজকে প্রেডিকশন বদলে সামারাইজ করবো, দেন ম্যাচিং। বাট এটা হচ্ছে আর কি ম্যাচিং হেডিং এর জন্য। আগে হচ্ছে আমরা গ্যাপ ফিলিং এর যে হোমওয়ার্কটা আছে ওটা একটু সলভ করে, ঠিক আছে? ওকে, তাহলে হচ্ছে আমরা স্কিমিং স্টার্ট করে দিই। যারা যারা হচ্ছে বই আছে আমাদের সাথে, আমরা একটু ক্যামব্রিজ 11 এর টেস্ট 3টা বের করি। ক্যামব্রিজ 11 টেস্ট 3 আর প্যাসেজ 1। কাতার কাতার বই আছে, আমরা একটু বের করি। একজন হচ্ছে পেজ নাম্বার বলছে 65। আপনি কি পিটি ক্লাস নিচ্ছেন কোথাও? আমি তো পিটি নেই না, কারণ আমি পিটি দেই নাই। ঠিক আছে? ফিউচারে হয়তো আমি নেক্সট লেভেল একাডেমির সাথে থাকতেও পারি। সো এটা রমজানের পরে দেখা যাবে। আচ্ছা, সবাই কি রেডি? আমরা স্টার্ট করে দেবো। আমাদের অডিয়েন্স প্রায় 100-র উপরে রিচ করে ফেলছে, আমরা স্টার্ট করে দিই। ওকে, তো এটার টাইটেল হচ্ছে দ্য স্টোরি অফ সেল। ঠিক আছে? তো আমরা যেটা বলছিলাম, আমরা পুরো প্যাসেজটা না পড়ে কি করবো, কিওয়ার্ড গুলো চুজ করার চেষ্টা করবো। ওকে? ওকে, তাহলে ফার্স্টে আমরা একটু স্টার্ট করি দ্য স্টোরি অফ সিল্ক। এখানে লেখা আছে টাইটেলটা। তো এখান থেকে আমরা স্টার্ট করি। তো আমি যদি একটু রিমাইন্ড করে দেই, কিওয়ার্ড হচ্ছে কোন জিনিসগুলো? কিওয়ার্ড হচ্ছে মেইনলি নাম্বার গুলো। যেমন আমি এখানে 3000 বিসি দেখতেছি। তো আমি কিন্তু ইনস্ট্যান্টলি হচ্ছে আমার কিছু জিনিস চোখে পড়তেছে। এখানে 3000 বিসি আছে। তারপর একজনের যে লেইজু, ঠিক আছে, একজনের নাম দেওয়া আছে। ঠিক আছে? তো এই জিনিসগুলা যেগুলা ইম্পর্টেন্ট ওয়ার্ড আছে, ওই ইম্পর্টেন্ট ওয়ার্ড গুলো আমি সিলেক্ট করে রাখবো। ওকে? তো এই হচ্ছে আমাদের কিওয়ার্ড সিলেকশনের প্রসেস। আর এই কাজটা করার জন্য আমরা খুবই ফাস্ট আগাবো। আমরা হচ্ছে পুরা প্যাসেজ পড়ে পুরা প্যাসেজটা কি বলতেছে ওটা বোঝার খুবই চেষ্টা করবো। মানে এটা হচ্ছে একটা লো কম্প্রিহেনশন স্ট্র্যাটেজি। বুঝতে পারছি? আপনাদের যাদের হচ্ছে পুরা প্যাসেজ পড়ার সময় মনে থাকে না, হুম, যে কি পড়লাম সব তো ভুলে গেছে, তো তাদের জন্য আসলে স্কিমিংটা বেশ কাজের একটা স্ট্র্যাটেজি। আচ্ছা, তাহলে আমি স্টার্ট করি। সিল্ক ইজ এ ফাইন। আচ্ছা, ফার্স্টে যেহেতু সিল্কের এই প্যাসেজটা আমি সিল্কটা দাগিয়ে রাখি। তারপরে প্রডিউস বাই কুকরুমস, প্রোটেটিভ শেলস, তারপর হচ্ছে মালবেরি সিল্ক ওয়ার্মস, ইনসেক্ট লার্ভা, ওকে, রুলার অফ চায়না, মালবেরি ট্রিজ। এখান থেকে আর কি হতে পারে, ফাইন থ্রেড এটা দেওয়া যায়। Okay? তারপর এখানে আবার ওর নামটা দেওয়া আছে, লেইজো নাম দেওয়া আছে একটা, এটা আমি মার্ক করলাম। পার্সুয়েডেড, আমরা হচ্ছে যেসব ওয়ার্ড গুলো একটু কঠিন লাগবে ওই ওয়ার্ড গুলো চুজ করে রাখবো। পার্সুয়েড মানে কেউ জানি পার্সুয়েড মানে কি?
পার্সুয়েট মানে কেউ জানি? একটু বলি তো কমেন্টে পার্সুয়েট যারা, যারা জানি। আচ্ছা, পার্সুয়েট মানে আমি লিখে দিতেছি। আমরা অনেকেই জানি না মনে হচ্ছে। আমি একটু লিখে দেখি। তো পার্সুয়েট মিন্স কাউকে কনভিন্স করা। ওকে? তো যখনই হচ্ছে আপনার কোনো হোল্ড, না হোল্ড না। আচ্ছা, যখনই এরকম কোনো ওয়ার্ড থাকবে টু রিচ অর ফর অর মুভ ফর সামথিং, না ব্যাপারটা এরকম না। বাট গুড গেস। ঠিক আছে? রাজি করা একজন বলছে, হ্যাঁ, মোটামুটি ব্যাপারটা এরকম। আপনি পারেন আর না পারেন, আপনার প্রত্যেক সময় যখন এরকম একটা ওয়ার্ড চোখে পড়বে যেটা একটু কঠিন লাগতেছে, হুম, আপনার সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে ওটা একটু আপনার একটা নোটবুকে তুলে রাখা, যাতে পরের বার এই ভুলটা না হয়। হুম, তো এই স্টাইলটা হচ্ছে আপনার কোনো বই থেকে মুখস্থ করা যেতে অনেক বেটার, কারণ যখন হচ্ছে আপনি কোনো একটা ওয়ার্ড পারতেছেন না কিন্তু পরে নিজে হচ্ছে একটা ডিকশনারি থেকে বা অন্য কোনো একটা ওয়ার্ড লিস্ট থেকে খুঁজে বের করছেন, আপনার কিন্তু এটা মনে রাখার চান্স অনেক বেশি। ঠিক আছে? পারসুয়েট মানে একটু কনভিন্স, সহজ কথা, কাউকে আপনি কোনো কিছু করতে কনভিন্স করতেছেন। দ্যাটস ইট। আমি এটা একটু রেড মার্ক করে রাখি। ওকে, আচ্ছা, রাজি করানো, হ্যাঁ, এখন অনেকেই পারতেছে। ঠিক আছে। আচ্ছা, সব সমস্যা নেই, যদি হচ্ছে আপনার না জানা থাকে, আমি হচ্ছে এখানে যেসব ওয়ার্ড গুলো কঠিন আছে এগুলোর মিনিং হচ্ছে আমি পাশাপাশি লিখে রাখবো। ওকে, তার মানে আমাদের এখানের ফার্স্ট পেজের মধ্যে মোটামুটি কিওয়ার্ড সিলেক্ট করা শেষ, আর এই কাজটা করতে কিন্তু আমার খুব বেশি হলে 30 থেকে 40 সেকেন্ড লাগবে। হুম, আমি যেহেতু আপনাদের ডেমনস্ট্রেট করতেছি জন্য একটু টাইম লাগতেছে। আচ্ছা, পরেরটাতে যাই আমরা। তো again, এখান থেকে হচ্ছে আমরা কি করব, যে নেম গুলো আছে অথবা যেই ইয়ার গুলো আছে ওগুলো ফার্স্ট অফ অল কি করবো, আমরা মার্ক করে রাখবো। তাহলে এখানে যেমন সিল্ক ওয়ার্ম ফার্মিং আছে, সিল্ক ওয়ার্ম ফার্মিং, তারপরে হচ্ছে হার্ভেস্টিং এন্ড উইভিং, দেন সিম্বল অফ স্ট্যাটাস। ওকে, এরপরে কি আছে এখানে, এনটাইটেল। এনটাইটেল একটা ইন্টারেস্টিং ওয়ার্ড। এনটাইটেল মানে জানি আমরা, এটা জানার কথা অনেকে। তারপর এখানে কিং ডাইনাস্টি। ওকে, ডাইনাস্টি মানে খুব সম্ভবত রাজত্ব টাইপের কিছু একটা। ওকে, পেজেন্টস, একটা ডাইনাস্টির কথা বলা হচ্ছে। ওকে, গভর্নমেন্ট অফিসিয়ালস, গ্রেন এন্ড সিল্ক, ডিপ্লোম্যাটিক গিফটস, ফিশিং বোস। আচ্ছা, 160 রেটিং। তারপর হচ্ছে ডিসকভার্ড ইন দ্য টম। মোটামুটি হয়ে গেছে এই পেজের। আচ্ছা, I didn't notice the sentence first. I meant when a person persuades their dreams. না, এটা হচ্ছে আপনি যেটা বলছেন আমি বুঝতে পারছি। এটা পার্সুয়েট না, এটা হচ্ছে পার্সু করা। ঠিক আছে? এটার মধ্যে পার্থক্য আছে। আপনি যেটা বলছেন এটা হচ্ছে পার্সু। হুম, পার্সু, পার্সু দেয়ার ড্রিমস মানে কারো হচ্ছে স্বপ্নের পেছনে ছোটা, ওটা হচ্ছে আলাদা। পার্সু আর পার্সুয়েট আলাদা জিনিস। ঠিক আছে? ওকে, আচ্ছা। তো আপনারা যারা হচ্ছে বাসায় বই আছে, আপনারা যে আমাদের কিওয়ার্ডই বা আমি যেই কিওয়ার্ডটা দাগাইতেছি ওইটা যে দাগাইতে হবে এমন কোনো কথা নাই। আপনি হচ্ছে নিজের মতো করে দাগাইতে পারেন। এটা হচ্ছে তাদের কাছে বই নেই, ওদের জাস্ট আমি দেখাচ্ছি কিভাবে করতে হবে। আমি যে কিওয়ার্ড গুলো দাগাইতেছি ওগুলো যে একদম অ্যাকুরেট, ব্যাপারটা কিন্তু এরকম না। ওকে, এক্সোটিক। এক্সোটিক মানে একটা বলা যায় কি বলে, উইয়ার্ড দেখতে অথবা কি অনেক ইউনিক দেখতে কিছু একটা। ঠিক আছে? লুক্রেটিভ একটা ভালো ওয়ার্ড। তারপর এখানে ওয়েস্ট ওয়ার্ড। ওকে, সিলভার টু দ্য ইস্ট। ওকে, সিল্ক রোড একটা রোডের নাম, ডেফিনেটলি এটা আমি দেখাবো। তারপরে 6000 কিলোমিটার ইস্টার্ন চায়না। ওকে, তারপর এখানে একটা সিয়ার নাম দেওয়া আছে, গ্রেট ওয়াল অফ চায়না, পামির মাউন্টেন রেঞ্জ। ওকে, আফগানিস্তান, মিডল ইস্ট, ডেমাস্কাস, মেডিটেরিয়ান সি, মার্চেন্টস। ওকে, মোটামুটি হয়ে গেছে। আচ্ছা, ভাই, মেইন এক্সাম টেস্টে কি আমরা এইভাবে মার্কিং করে নোট করতে পারবো? হ্যাঁ, ইয়া হাইলাইট করা যায়। ওকে, আর যদি আপনার এরকম হাইলাইট করতে আনকমফোর্টেবল লাগে, আপনার হচ্ছে এক্সামের সময় ওরা কিন্তু ইয়ে দেয়,
পেপার দিয়ে দেয় সাথে। ঠিক আছে? ধরেন হচ্ছে আপনি লিসেনিং শুরু করবেন। লিসেনিং শুরু করার আগে আপনাকে একটা পিস অফ পেপার দেওয়া হয়। লিসেনিং শেষ করার পর ওই পেপারটা নিয়ে যাওয়া হয়। সেম রিডিং শুরু করার আগে একটা পিস অফ পেপার দেওয়া হবে। তো ওইখানে চাইলে আপনি নোট করতে পারেন। এটা আপনার চয়েস। অনেকে হচ্ছে কম্পিউটারে হাইলাইট করতে কমফোর্টেবল ফিল করেন। আপনার চয়েস। ঠিক আছে? তো বাট এরকম করতে পারলে ভালো। স্ক্রিনের মধ্যে করতে পারলে এটা ট্র্যাক থাকলো আরকি। ট্র্যাক রাখাটা একটু বেটার। আচ্ছা আমি এখানে কন্টিনিউ করি। এটা দাগে দাও আমি। আমি একটু ফাস্ট করি, ঠিক আছে? আমি একটু চুপচাপ করে যাই। আপনারা তো দেখতেছেন। ওকে? ওকে। এখানে একটা এম্পায়ারের নাম দেওয়া আছে। ডেফিনিটলি এটা দাগাবো আমি। নাম্বার দেওয়া আছে। 7th সেঞ্চুরি। আফ্রিকা, সিসিলি, স্পেন। ওকে। 13th সেঞ্চুরি। আচ্ছা নর্দার্ন ইটালি, এই যে এখানে একটা কান্ট্রি নাম দেয়া। তো মোটামুটি আমাদের দেখানো হয়ে গেছে। আর বোধহয় মাত্র একটা প্যাসেজ বাকি। ওকে। ডাউনফল। ডাউনফল মানে কি এটা সবার জানা উচিত। ডাউনফল মানে জানা আছে? লাস্ট ডে ক্লাস না করে এটা বুঝতে পারবো? লাস্ট ডে ক্লাস না করলে এটা বুঝা একটু টাফ, বাট করে যান। ঠিক আছে? সমস্যা হবে না। যারা হচ্ছে লাস্ট ক্লাস করছি ওরা জানে আসলে আমি এখানে কি করতেছি। ঠিক আছে? যদি হচ্ছে একটু ব্রিফলি বলি, আমি হচ্ছে এখানে কিওয়ার্ড সিলেক্ট করতেছি সিম্পলি। যেসব নাম্বার আছে, হুম, ওয়ার্ড আছে। ওয়ার্ড বলতে কারো নাম দেওয়া আছে আর কি। ঠিক আছে? ওই টাইপের ওয়ার্ড গুলো আমি সিলেক্ট করতেছি। স্টকিংস এন্ড প্যারাশুটস। ওকে। নাইলনস। ওকে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। জাপান। র সিল্ক 1970s। চায়না। র সিল্ক, সিল্ক ইয়ার্ন 125,000। ভালো লাগবে না? মোটামুটি ইনাফ হয়েছে। আচ্ছা। তো এটা কিন্তু আমাদের পুরাটা প্যাসেজ ছিল। ঠিক আছে? এটা হচ্ছে আপনার 13 এর যেটা বললাম, 13 এর যে রিডিং প্যাসেজ ওয়ানটা, 13 না 11 এর যে রিডিং রিডিং প্যাসেজ ওয়ান, টেস্ট থ্রি এর, ওটা পুরাটা কিন্তু এখানের মধ্যে আছে। তো এটা একটু টাইম লাগাটা স্বাভাবিক। ওকে। স্টিল এটা যদি হচ্ছে আপনি নিজে করেন, 5 মিনিটের বেশি লাগা উচিত না। আচ্ছা এটা অনেকে পারছে ডাউনফলটা। হুম, ডিসেন্ট হয়েছে। ক্লাস কি রেকর্ড পাওয়া যাবে? হ্যাঁ, ক্লাস রেকর্ড পাওয়া যাবে। আচ্ছা যেহেতু এখন আমাদের ইয়ে হয়ে গেছে, কোয়েশ্চেনের দিকে হচ্ছে আমাদের যাওয়া উচিত। যেহেতু আমরা প্যাসেজের মধ্যে দাঁড়িয়ে ফেলছে। ওকে। তো আমরা একটু ফার্স্ট কোয়েশ্চেনে যাই। এখানে কি বলা আছে? এই যে 3000 BC, সেটাই মার্ক করবো। সিল্কওয়ার্ম কোকুন। ওকে। এম্পায়ার্স ওয়াইফ। সিল্ক ফাইবার্স। প্রডিউস সিল্ক, ওয়্যার সিল্ক। ওকে। তারপর এখানে অ্যাক্সেস, এটা সিলেক্ট করা যায়। এখানে হচ্ছে অ্যারাউন্ড 160 রেডি একটা নাম্বার দেওয়া আছে, ডেফিনেটলি এটা লাগাবো। 550। তারপর এখানে ওয়েস্ট রোড, এটা আমরা দেখছিলাম। সিল্ক রোড। সিল্কওয়ার্ম এগ, এটা মার্ক করলাম। ওকে, দেন হচ্ছে 20th সেঞ্চুরি শেষ। ডিক্লাইন। আচ্ছা সবাইকে মার্ক করছে? যাদের হাতে বই আছে মোটামুটি শেষ। আমাদের সেকেন্ড স্টেপে কি করতে হয় কারো কি মনে আছে? আমাদের মার্ক করা শেষ, কিওয়ার্ড গুলো আমরা সিলেক্ট করে ফেলছি। এখন আমরা কি করব? কিছু বুঝি না। আপনি ক্লাস ক্লাসে ছিলেন? ক্লাস ক্লাসে না থাকলে এটা বোঝা একটু টাফ। বাট আমি একটু বলে রাখি, এখানে জাস্ট আমরা পুরোটা প্যাসেজ না পড়ে কিওয়ার্ড সিলেক্ট করতেছি। ঠিক আছে? ওকে। আপনারা এখন আপাতত ক্লাস করেন, পরে রেকর্ডের ক্লাসটা একটু দেখে ফেলেন। আর এটা হচ্ছে আমরা বেশিক্ষণ করতেছি না। এটা শেষ করে হচ্ছে আমরা এখন নতুন একটা টাইপে চলে যাবো। ওকে। আচ্ছা, যদি আমাদের সবার মার্কিং করা হয়ে থাকে, এখন আমরা কি করবো নেক্সট স্টেপে? নেক্সট স্টেপ হচ্ছে আমরা প্রেডিকশন করবো, তাই তো? ওকে। না সামারাইজ হচ্ছে আমরা ইয়েতে করবো, হেডিং এর সময় করবো, এখন না। হ্যাঁ, ইউটিউবের রেকর্ডেড ক্লাস কোয়ালিটি পুয়ার, এটা তো আমরা এতক্ষণ ধরে বলতেছি। এই জন্য হচ্ছে আপনাদের মনে হয় ফেসবুকে করলে ভালো, ফেসবুকের কোয়ালিটি ঠিকঠাক আছে। ওকে। আচ্ছা আমরা একটু ট্রাই করি। অ্যারাউন্ড 3000 BC, বিফোর ক্রাইস্ট এটা মিন করে। According to a legend, silkworm cocoon fell into emperor's wife's dash. An emperor's wife invented dash to pull out silk fibers.
ওকে, আচ্ছা। তাহলে এখন একটা কাজ করা যায়, যে সিল্কওয়ার্মটা কি করছিল এম্পায়ারের ওয়াইফের, সে খুঁজে পাইছিল কোথাও একটা। ওকে, তাহলে আমি একটু লিখি এখানে। ল্যাব হইতে পারে হয়তো। এখানে আমরা একটা গার্ডেনের কথা দেখছিলাম, হয়তো এম্পায়ারের যে ওয়াইফ সে হয়তো বাগানে ঘুরতেছিল, তার হাতের উপর বা তার কোলের মধ্যে ইয়ে পড়ছে, সিল্কওয়ার্ম টাইপের কিছু একটা পড়ছে। তো এটা আপনার খুব একটা অ্যাকুরেট হওয়ার দরকার নেই। ঠিক আছে, এটা হচ্ছে খুব অ্যাকুরেট হওয়ার দরকার নেই, যেটা জাস্ট আমাদের একটা রেফারেন্স পয়েন্ট হিসেবে কাজ করলো। বাকি ক্লাসগুলো এখানেই নেন, হ্যাঁ বাকি ক্লাসগুলো এখানে নিব। অনেকে দেখি অ্যান্সার পেয়ে গেছে। আচ্ছা, অ্যান্সার পাইলেও বলা লাগবে না, এখন আমি একটু স্টেপ বাই স্টেপ দেখাই। ওকে, আচ্ছা। তো এখানে আবার এখানে পুল আউট সেলফ ফেভার দেওয়া আছে, ইনভেন্টরি ড্যাশ টু পুল আউট সেলফ ফেভার। আচ্ছা, সে হয়তো কিছু একটা সিস্টেম ইনভেন্ট করছে, তাই তো? সিস্টেম হতে পারে। তাহলে সিস্টেম টু পুল আউট সেলফ ফেভার্স। আচ্ছা, এখানে টাইম মার্ক করলাম। এগেইন আমাদের যে খুব অ্যাকুরেট হওয়া লাগবে তা না, জাস্ট আমাদের একটা রেফারেন্স পয়েন্ট থাকা। দেন এই দুটা কিন্তু অনেকটা ইজি, 3 আর 4। অনলি ড্যাশ ওয়ার অ্যালাউড টু প্রডিউস সিল্ক আর অনলি ড্যাশ ওয়ার অ্যালাউড টু ওয়্যার সিল্ক। তার মানে কি, এখানে কোন একটা গ্রুপের কথা বলা হয়েছে যারা কি করতো, হুম, যারা হচ্ছে সিল্কটা প্রডিউস করতো, শুধুমাত্র একটা জনগোষ্ঠী। আবার আরেকটা জনগোষ্ঠী কি করতো, এই সিল্কটা পড়তে হচ্ছে অ্যালাউড ছিল, তার মানে অন্য কেউ এটা পড়তে পারতো না। হইতে পারে হয়তো কিংরা, যারা কিং ছিল ওরা হয়তো পড়তে পারতো এটা। তাহলে আমি এখানে অনলি কিংস লিখি, অনলি কিংস আর অ্যালাউড টু ওয়্যার সিল্ক, এখানে টাইম রেট করলাম। আর একটু আগে এটা যেটা আছে, অনলি ড্যাশ ওয়ার অ্যালাউড টু প্রডিউস সিল্ক। আচ্ছা, হয়তো একটা স্পেসিফিক গ্রুপকে সিল্ক প্রডিউসারের দায়িত্ব দেওয়া হতো। আচ্ছা, আমি যেহেতু শিওর না, এটা আমি জাস্ট একটা গ্রুপ লিখে রাখি। অ্যাগেন এগুলো জাস্ট আমার সিম্পল গেস, খুব বেশি অ্যাকোর্ড হওয়া দরকার নেই, এটা আমরা খুবই ফাস্ট করবো। The silk uses a form of dash to pay farmer taxes consisted partly of silk. আচ্ছা, তার মানে সিল্কটা দিয়ে কি করতো, এই যে ফার্মার যারা আছে তারা কি করতো, ট্যাক্স দিত, তাই তো? তো যদি কেউ ট্যাক্স দেয়, তাহলে কি ডেফিনেটলি এটা একটা কারেন্সির ফর্ম হবে না? তাহলে আমরা এখানে কি লিখতে পারি, আমরা এখানে লিখতে পারি ফর্ম অফ মানি লিখতে পারি। হয়তো এটা হবে, এটা আমি বোল্ড করে রাখলাম। দেন 6 নম্বর, silk used for many purposes. Evidence found of dash made from silk around 1/6 ready. এটা আমি সিম্পল একটা ভেরিয়েশন করে ক্লোথ লিখে, সিল্কের সাথে ক্লোথটা ভালো যায়। Okay? তারপর merchants use silk to take silk westward and bring back dash and precious metals. গোল্ড দিয়ে আমি, গোল্ড হতে পারে। খুবই সিম্পল, আমি খুবই ফাস্ট করে যাচ্ছি যেহেতু আজকে এটা ক্লাস না। ওকে, দেন এটা ড্যাশ হাইড সিল্কওয়ার্ম eggs in canes and take them to Constantinople. ওকে, তো এটা মানে হচ্ছে কেউ হয়তো সিল্কওয়ার্মের যে এগ গুলা ওইগুলা কি করতো, কোথাও একটা পাচার করে দিত, তাই তো? যেহেতু হাইড করার কথা বলছে। ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করি, এখানে আমি লিখি স্মাগলার। স্মাগলার লাস্ট ওয়ান হচ্ছে 20th century dash and other man-made fibers cause decline in silk production. আচ্ছা, তাহলে আমি এখানে একটা গেস করি, হয়তো প্লাস্টিক হতে পারে, হয়তো প্লাস্টিকের কারণে সিল্ক আর প্রডিউস হইতেছে না। হয়তো কিছু কিছু প্রোডাক্টকে কি করছে, প্লাস্টিকটা রিপ্লেস করে দিচ্ছে। তাহলে আমি এটা মার্ক করে রাখবো। এটা হচ্ছে প্রেডিকশন। ফার্স্টের আনসার কি হবে কেউ বলতে পারতেছে? ফার্স্টটা হচ্ছে আমাদের যেই রেফারেন্স, এটা হচ্ছে 3000 বিসিতে, আর 3000 বিসি ছিল এইখানে, তাই তো? আচ্ছা, আমাদের কিওয়ার্ড ছিল কি? কিওয়ার্ড ছিল সিল্কম কুকুম, আর পেশেন্ট ছিল ওয়াইফস ল্যাপ, যেটা। আচ্ছা, এটা কি কেউ পারতেছে? এটা একটু গেস করি তো আমরা। আমি একটু আবার গতদিনের মতো একটু ব্র্যাকেট করে দিই। হুম, ওকে, এখান থেকে ওয়ান অ্যাকাউন্ট থেকে শুরু করে আমরা এখান থেকে না দিয়ে আমি একটু পরেরটা দিই। আচ্ছা, এই লাইনটা আপনার একটু পড়েন তো, ইট জাস্ট সো হ্যাপেন্ড। এই লাইনটা একটু পড়েন আপনারা। It just so happened that while she was sipping some tea, one of the cocoons that she had collected landed in her hot tea and started to unravel into a fine thread. আচ্ছা, অনেকেই পারতেছে। কি, কিভাবে পারছে কেউ এক্সপ্লেন করতে পারবো? আচ্ছা, এখানে একটা ভালো কিওয়ার্ড হইতেছে এই যে ল্যান্ড করা। হুম, আমাদের যে কোয়েশ্চেন ছিল, কোয়েশ্চেন আমি একটু যাইতো, এই যে ফেল বলছে না? তাহলে ফেল আর ল্যান্ড এই দুটা কি সিনোনিম না? তো আমরা বুঝতেছি, যেহেতু এখানে বলা হয়েছে যে সিল্কওয়ার্মটা পড়ে গেছে, আর এখানে বলা হয়েছে ল্যান্ড করছে, তার মানে এটা অ্যান্সার কি হবে? এটা আনসার হবে ডেফিনেটলি কি হবে?
এই যে সেটা কি হয়েছে এখানে, যখন এই এম্পায়ারের যে ওয়াইফ সে যখন চা খাচ্ছিল, ওয়ান অফ দ্য কুকুনস দ্যাট শি হ্যাড কালেক্টেড ল্যান্ডেড ইন হার হট টি। আচ্ছা, তার চায়ের মধ্যে পড়ে গেছে। আচ্ছা, একটা ভালো জিনিস, কুকুনস এর মানে কি কেউ জানি? কুকুনস, কুকুনস এর মানে কি? আচ্ছা, একদম বলছে হট টি, কিন্তু যেহেতু ওয়ান ওয়ার্ড তাহলে শুধু টি হবে। আচ্ছা, কুকুনস এর মানেটা আমি বলবো না, আপনার একটু খুঁজে নিন। ওকে, এটা বুঝাইতে হলে হচ্ছে আমার এখন কিছু গুগল টুগল করা লাগবে। এটা ইনসেক্ট রিলেটেড একটা ওয়ার্ড। ইনসেক্টদের হচ্ছে একটা স্টেজের নাম আছে, লাইফের স্টেজে হচ্ছে এটা কুকুনস টাইপের হয়। ঠিক আছে। আচ্ছা, তাহলে ফার্স্টটা আমরা পারছি, সেকেন্ডটা যাই। সেকেন্ডটা বলা হয়েছে এম্পায়ার্স ওয়াইফ ইনভেন্টেড এ ড্যাশ টু পুল আউট সিল্ক ফাইবার্স। তাহলে আমরা দেখি সিল্ক ফাইবার কোথায় আছে আর ইনভেনশনের কথা কোথায় বলা হয়েছে। ওকে, আচ্ছা আমরা একটু দেখি এখানে। Subsequently, she persuaded her husband to allow to her to rear silkworm on a grove of mulberry tree. আচ্ছা, এই লাইনটা আপনারা একটু পড়ান। She also devised a special reel to draw the fibers from the cocoon into a single thread. এটুকু আমরা একটু পড়ি তো। হ্যাঁ, বাটারফ্লাই হওয়ার আগের স্টেজ, হ্যাঁ অনেকটা এরকম। আচ্ছা, অনেকে জানি তাহলে। আচ্ছা, এখন আমরা একটু ওই ব্র্যাকেটের লাইনটা একটু পড়ি, যে she also devised a special reel to draw the fibers from the cocoon into a single thread. তার মানে ডিভাইস আর ইনভেন্ট কিন্তু অনেকটা সিমিলার ওয়ার্ড। তার মানে সে কি করছিল, সে একটা স্পেশাল রিল তৈরি করছিল। আচ্ছা, রিল জিনিসটা হয়তো অনেকে জানি না, আপনার হচ্ছে যদি কখনো ইয়েতে যান, কি বলে, টেক্সটাইলের কোনো ইন্ডাস্ট্রিতে যান, তাহলে হচ্ছে রিল গুলা দেখবেন। ঠিক আছে। ওই রিল গুলা দিয়ে কি করে, ওই তুলা থেকে সুতা বের করা হয়, সুতা তৈরি করা হয়। ঠিক আছে। তো তার যে যে লেই ইজু যে আছে, ওর ওয়াইফ হচ্ছে কি সেম টাইপের একটা কাজ করছিল। এটা দিয়ে কি করতো, কোকোনের যে ইয়ে আছে, এই তুলার মতো যে জিনিসটা থাকতো ওইখান থেকে সে কি করতো, ফাইবারটা এক্সট্রাক্ট করতে পারতো। আচ্ছা, তাহলে এটা অনেকে পারতেছে, এটা রিলি হবে, যেহেতু ডিরেক্টলি এখানে ডিভাইসের সাথে কি বলা আছে, রিল বলা আছে। তার এটা অ্যান্সার কি হবে, এটা অ্যান্সার হবে রিল। তাই এটা সবাই পারছে। ওকে, নেক্সট ওয়ান, 3 আর 4। অনলি ড্যাশ ওয়ার অ্যালাউড টু প্রডিউস সিল্ক, আর হচ্ছে অনলি ড্যাশ ওয়ার অ্যালাউড টু ওয়্যার সিল্ক। ঠিক আছে। এখন আমরা একটু দেখি যে কারা এটা প্রডিউস করতে পারতো আর কারা কি করতে পারতো, এটা করতে পারতো। তো এই দুটো অনেকটা প্রেডিক্টেবল, বিশেষ করে 4 নাম্বারটা। যেহেতু এটা একটা লাক্সারি প্রোডাক্ট, ডেফিনেটলি হচ্ছে হয়তো রাজা টাইপের কেউ করতে পারতো। আমরা এখন একটু যাই। অরিজিনালি সিল্কওয়ার্ম ফার্মিং ওয়াজ সোলি রেস্ট্রিক্টেড টু ওমেন। ওকে, আমার মনে হয় এরপর আর পড়া দরকার নেই। আমরা সেকেন্ড যে প্যারাগ্রাফটা ওটা প্রথমে পেয়ে গেছি। এটা একটু পড়ি তো। রিলটা সবাই পারছে। এখন আমরা পরেরটা মুভ অন করি। এটা ইজি, এটা মনে হয় সবটাই দিদি 3 নাম্বারটা। জাস্ট প্রথম যে লাইন ওটা অর্ধেক পড়ে বুঝাইতেছে। আচ্ছা, আমি মনে হয় বেশি ইজি যেগুলো চুজ করে ফেলছি, সবাই পারতেছে। অরিজিনালি সিল্কওয়ার্ম ফার্মিং ওয়াজ সোললি রেস্ট্রিক্টেড টু, বাট পয়েন্ট এটাই, যদি হচ্ছে আপনি ইজিগুলা একদম 100% অ্যাকুরেট রাখতে পারেন, আপনি কিন্তু আসলে পরের দিকে যেই SS3 এর গুলা কঠিন করে টাইপ গুলো কিন্তু পাওয়া দরকার নেই। আপনার 6 পাওয়া বা 7 পাওয়া কিন্তু খুব বেশি কঠিন না। 24-25টা পারলে হচ্ছে আপনার 6 হয়ে যায়। আচ্ছা, আমি একটু টাইম দিই সবাইকে আবার। আচ্ছা, আল্লামিন হোসেন, রাইসার রুহি, ইয়াসির আরাফাত সবাই পারতেছে, বেশ ভালো। আচ্ছা, অনেকে 4 নাম্বারটা বের করে ফেলছে। এটা হচ্ছে আমি 3 নাম্বারটা লিখে রাখি। এটা সবাই পারছে। আচ্ছা, 4 নাম্বারটা যেহেতু 3-এর কাছাকাছি থাকা উচিত, আমি একটু 3-এর পাশে দেখি। And it was they who were responsible for growing, harvesting and weaving. Silk quickly grew into a symbol of status. আমি যেটা বলতেছিলাম যে সিল্ক কি হয়েছিল, একটা স্ট্যাটাসের প্রতীকে রূপান্তরিত হয়েছিল। অ্যান্ড অরিজিনালি, এখান থেকে আমরা একটু পড়ি, অ্যান্ড অরিজিনালি অনলি রয়্যালটি ওয়ার এন্টাইটেল টু হ্যাভ ক্লোথস মেড অফ সিল্ক। দেখে একটু পড়ি তো, এটুকু এটুকু পড়ার পর আপনাদের যে কারোর পারার কথা। অ্যান্ড অরিজিনালি অনলি রয়্যালটি ওয়ার এন্টাইটেলড টু হ্যাভ ক্লোথস মেড অফ সিল্ক। ঠিক আছে। ওকে, রয়্যালটি হবে 4 নাম্বারটা। ঠিক আছে। রয়্যালটি, আমার মনে হয় এটা এক্সপ্লেন করা দরকার আছে। এগেন লাস্ট দিনে যদি আমি রেফারেন্স দিই, যেহেতু আমরা একটা গ্রুপ টাইপের জিনিস প্রেডিক্ট করছিলাম যে যেহেতু একটা গ্রুপ
এন্টাইটেল হবে সিল্ক পরার জন্য। আর এই লাইনের মধ্যে শুধুমাত্র কি আছে, রয়্যালটি আছে। রয়্যালটি মানে হচ্ছে রাজবংশ, সহজ কথায় রয়্যালটি হবে। ওকে, এটাও পারছে। 5 নাম্বার, সিল্ক ইউজড এজ এ ফর্ম অফ ড্যাশ, যেটা হচ্ছে ফার্মাররা ট্যাক্স হিসেবে দিত। তাহলে আমরা একটু দেখি ট্যাক্সের কথা কই বলা আছে। আমি একটু মুভ অন করি এখান থেকে। আহ এই যে পাইছি এখানে, সিল্ক ওয়াজ সো প্রাইসড দ্যাট ইট ওয়াজ অলওয়েজ used as a unit of currency. Government officials were paid their salary in silk, and farmers paid their taxes in grain and silk. এটুকু বই তো একটু আমরা। 5 নাম্বার একজন বলছে স্ট্যাটাস, না 5 নাম্বার স্ট্যাটাস হবে না। আচ্ছা, ফার্স্ট হচ্ছে আমরা ট্যাক্সের জিনিসটা বলি। এটা ট্যাক্স যেহেতু আমাদের এখানে মিলছে, আমরা এখানে একটু ফলো করবো এই লাইনটা। হ্যাঁ, অনেকেই পারতেছে। আচ্ছা, আমি একটু এক্সপ্লেন করি, যারা একটু পারতেছে না আমি এক্সপ্লেন করবো, সমস্যা নেই। সিল্ক ওয়াজ সো প্রাইস, ঠিক আছে, প্রাইস মানে অনেক গুরুত্বপূর্ণ বা কি বলা যায়, অনেক দামি একটা জিনিস। হুম। আর এখানে কি বলা হয়েছে, যেহেতু এটা অনেক দামি ছিল, ইট ওয়াজ অলসো ইউজড অ্যাজ এ ইউনিট অফ কারেন্সি। তার মানে এটা একটা মুদ্রা হিসেবে ব্যবহার করা হতো, তাই না? এরপর যদি আমি একটু আগে, গভর্নমেন্ট অফিসিয়ালস ওয়ার পেইড দেয়ার স্যালারি ইন সিল্ক, তার মানে গভর্নমেন্টে যারা সরকারি চাকরি করতো ওদের কি করতো, স্যালারিটা হচ্ছে সিল্ক দিয়ে দেওয়া হতো। আর যারা হচ্ছে কৃষক, ওরা কি করতো, ওদের ট্যাক্স গুলা দিত সিল্ক দিয়ে আর গ্রেন দিয়ে। এটা সবাই পারছে, ডেফিনেটলি কারেন্সি হবে। ওকে, 5 নাম্বার পারছি আমরা। এরপর 6 নাম্বার হচ্ছে 168 এডি। আমাদের এখন 168 খুঁজে বের করা লাগবে। এই যেটা পেয়ে গেছি আমরা, ঠিক আছে। আচ্ছা, 5 পর্যন্ত সবাই পারছি দেখা যায়। আমরা একটু 168 একটু পড়ি, এখানে কি হয়েছিল এখানে। সিল্ক ইউজ ফর মেনি পারপাসেস, এভিডেন্স ফাউন্ড অফ ড্যাশ মেড ফ্রম সিল্ক অ্যারাউন্ড 168 এডি। আচ্ছা, আমরা গেস করছিলাম এখানে হয়তো ক্লোথ হবে, যেহেতু সিল্কের কথা বলা হয়েছে। আমরা একটু দেখি। আচ্ছা, তাহলে এই ঠিক পড়লেনটা আমরা একটু পড়ি তো। সিল্ক ওয়াজ অলসো ইউজড অ্যাজ এ ডিপ্লোম্যাটিক গিফটস বাই দ্য এম্পায়ার, মানে কূটনৈতিক, ডিপ্লোম্যাটিক মানে হচ্ছে কূটনৈতিক, মানে একটা দেশের সাথে আরেকটা দেশের যেই সম্পর্ক, ওটাকে বলে ডিপ্লোম্যাসি। তো ডিপ্লোম্যাটিক গিফট হিসেবে কি করতো, একজন এম্পায়ার আরেকজন এম্পায়ারকে দিত। তো এটা কেন গিফট হিসেবে ইউজ করা হতো, কারণ ফিশিং লাইন্স, বো স্ট্রিংস, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এন্ড পেপার were all made during using silk, তাই না? আচ্ছা, পেপার বলতেছে সবাই, কেন পেপার হবে? পেপার কেন হবে? এখানে তো অনেকগুলো আছে। হুম, মোটামুটি সবাই পারতেছে। মাহফুজ, কাশিয়া, রাইসা, রুদ্র, আহ তারপর হচ্ছে আরবি একজন আছে, সবাই পারতেছে, ইয়াসিন। হ্যাঁ, ঠিক আছে, পেপার। কিন্তু পেপার কেন হবে? অ্যান্সার ঠিক আছে, বাট লজিকটা কি? আচ্ছা, একটা সুন্দর লজিক আমি বলি, যেহেতু এখানে আমাদের ওয়ান ওয়ার্ডের লিমিটেশন আছে, আর এখানে যদিও 4টা ইয়ে আছে আমাদের। হুম, 4টা জিনিসের কথা বলা হয়েছে, যে ফিশিং লাইন, তারপর বউ স্ট্রিং, ঠিক আছে, এরপর হচ্ছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এন্ড পেপার। কিন্তু শুধুমাত্র পেপারটাই কি ডিসকভার্ড হয়েছে না 168-এ? এই টাইমটাতে শুধুমাত্র কি পেপারটাই ডিসকভার্ড হয়েছে না, বাকিগুলো কি ডিসকভার্ড হয়েছে? হ্যাঁ, এভিডেন্স পেপারে পাওয়া গেছে, এক্স্যাক্টলি। তো এটা হচ্ছে অনেকে একটু কনফিউজ করে বলছে, অনেকে বলছে গিফট, কিন্তু গিফট হবে না। কারণ আমাদের এখানে কিওয়ার্ডটা দেখা লাগবে। কিওয়ার্ড আমার কি ছিল, 168 না, মনে আছে? তার মানে 168 এর সাথে কি করতে হবে, এটাকে একটা মিলতে হবে। এখন যদিও গিফটের কথা বলা হয়েছে, কিন্তু গিফটটা কখন করা হইতো, গিফটটা দেওয়া হইতো ওই অনেক আগে, ওই রাজাদের আমল। যখন হচ্ছে এগুলো আবিষ্কার হয়। তো যেহেতু 168 এর সাথে শুধুমাত্র আমাদের পেপারটাই ম্যাচ করছে, আমি একটু বোল্ড করে রাখি, তার মানে আনসার হবে পেপার। আচ্ছা, এটা একটু কঠিন ছিল। অনেকে বলছে লাস্টটা ওয়ান ওয়ার্ড, এটাও খারাপ লজিক না, বা এটা ভুল লজিক, ঠিক আছে। মেইন লজিক হচ্ছে, যেহেতু 168 এর সাথে আমাদের পেপারটা হচ্ছে ক্লোজলি রিলেটেড, এই জন্য এর আনসার হবে পেপার। তাহলে পেপার পারছে এটা তাহলে। ওকে, নেক্সট ওয়ান। Merchants use Silk Road to take silk westward and bring back dash and precious metals। তার মানে মার্চেন্ট মানে বলা যায় বণিক আর কি, সহজ বাংলায় বললাম। তো ওরা যেটা করতো, সিল্ক রোড দিয়ে সিল্ক ওয়েস্টের দিকে নিয়ে যেত,
আর সেটার বিনিময়ে ওরা ব্যবসা করে অন্য কিছু ফেরত নিয়ে আসতো। আর আমরা একটু দেখি যে মার্চেন্টস এর সিল্ক রোডের কথা কই বলা হয়েছে। আর যেহেতু এখানে নাই, এটা শেষ করে আসছি আমরা পরটাই যাই। সিল্ক রোডের কথা ফার্স্টে বলা আছে এইখানে। ওকে, আর তাহলে আমরা একটু দেখি। ডিমান্ড ফর দিস এক্সোটিক ফ্যাব্রিক ইভেন্চুয়ালি ক্রিয়েটেড দ্য লুক্রেটিভ ট্রেড। লুক্রেটিভ মানে কি? আচ্ছা, এটা অনেকেই পারতেছে। লুক্রেটিভ মানে কি? স্বাদ অনেকে পারতেছে, কাশ্মীর পারছে। ওকে, সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করি, ভুল হলে সমস্যা নেই। আমার ব্যাকগ্রাউন্ড কি নয়েজ হচ্ছে বেশি? ফিল্টার তো ঠিক করলাম। অনেকে পারতেছে। আচ্ছা, বেশি ইয়ে করলে আবার আমার কথা শোনা যাবে না। হ্যাঁ, উল হবে। লুক্রেটিভ মানে রিদি বলতেছে অ্যাট্রাক্টিভ, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, সবাই একটু একটু কনফার্ম করি, আমার কি নয়েজটা বেশি আসতেছে? হ্যাঁ, সবাই মোটামুটি আনসার পারছি, উল দেখতেছেন। ঠিক আছে ভাইয়া, যদি সমস্যা আপনি একটু বললেন, হ্যাঁ, কারণ আমি তো বুঝতেছি না, ক্লাস নিতেছি না, এটা তো বোঝায় না সাউন্ডের প্রবলেম হইতেছে কেন। প্রবলেম হলে আপনি একটু ইনস্ট্যান্টলি বললেন, যাতে হচ্ছে সাথে সাথে আমি হচ্ছে ইয়ে করতে পারি, ফিল্টারটা একটু অ্যাডজাস্ট করে নিতে পারি। আচ্ছা, অনেকে বলতেছে খুব একটা প্রবলেম হইতেছে না, মাঝে মধ্যে ভালোই নয়েজ আসে। আমি তো হলে থাকি, কি করার আছে, বললাম দরজা খুলে একটু পরে পরে। আচ্ছা, নয়েজ নাই, অ্যাটলিস্ট নয়েজটা নাই, তাহলে ঠিক আছে। নয়েজ না হইলেই হয়েছে, সাডেন একটু একটু শব্দ হইতেই পারে, এটা তেমন কিছু না। আচ্ছা, এটা আমরা উল কিভাবে পারছি? কেন এটা সিলভার গোল্ড এগুলো হইলো না? একটু বলি তো আমরা, সিলভার গোল্ড কেন হইতেছে না? আনসার। নয়েজ অনেক কম, মেজাবিন, আনিকা, ইয়াসিন, তামান্না সবাই বলতেছে সব ঠিক আছে। এসপি সুমো সবাই বলতেছে ঠিক আছে, তাহলে আমরা কন্টিনিউ করতে পারি ঠিকঠাক। আচ্ছা, আমি একটু এই কোয়েশ্চেন আপনার আনসার চাইতেছি যে এখানে কেন গোল্ড সিলভার উলের মধ্যে আমরা উল্টাই নিলাম, কেন আমি গোল্ড সিলভার নেই নাই? কারণ মেটালস এর কথা বলা হয়েছে, যেটা গোল্ড এন্ড সিলভারকে ইন্ডিকেট করেছে অলরেডি, তাই বাকি থাকে উল। হ্যাঁ, রাইসের ওই আনসার একদম অন পয়েন্ট। প্রেশাস মেটালস যা আছে, এক্স্যাক্টলি। হুম, যেহেতু আমাদের এখানে, আমি একটু কোয়েশ্চেনটা আবার ফেরত যাই, যেহেতু আমাদের কোয়েশ্চেন অলরেডি বলা আছে যে প্রেশাস মেটালস, আর এখানে আমাদের অ্যান্সারের মধ্যে প্যাসেজ আমরা একটু যদি দেখি, এখানে অলরেডি কি আছে আমার, অলরেডি সিলভার এন্ড গোল্ড কি প্রেশাস মেটালস না? তাহলে বাকি কি আছে? বাকি আছে হচ্ছে আমার উল, তার মানে অ্যান্সার হবে উল। সবাই বুঝতে পারছেন? নেক্সট ওয়ান, 550 এডি, এখানে কি হচ্ছে, ড্যাশ হাইড সিল্কওয়ার্ম এগস ইন কেনস অ্যান্ড টেক দেম টু কনস্টান্টিনোপল, সিল্ক প্রোডাকশন স্প্রেডস অ্যাক্রস মিডল ইস্ট এন্ড ইউরোপ। তাহলে একটু বের করে আমরা এখানে 550 এটা কোথায় আছে? এই যে 550 এটা ঠিক আছে, এই যে এখানে। তার মানে আমাদের এই লাইনটা করতে হবে, এই লাইনটা আমরা একটু মার্ক করে দেই। অ্যাকর্ডিং টু অ্যানাদার লেজেন্ড, মানে একটা উপকথা অনুযায়ী, মঙ্কস ওয়ার্কিং ফর দ্য বাইজেন্টাইন এম্পারর জাস্টিনিয়ান, আচ্ছা যেসব মঙ্ক বাইজেন্টাইন এম্পারর জাস্টিনিয়ানের হয়ে কাজ করতো, ওরা স্মাগল করছিল। তো আমাদের গেস কিন্তু মোটামুটি ঠিকই ছিল, যে স্মাগলার। তো ওরা কি করছিল, সিল্কওয়ার্ম এগ গুলা, সিল্কের যে পোকাগুলো, ওগুলার হচ্ছে ডিম কি করতো, পাচার করে দিত কনস্টান্টিনোপল ইন 550 এডি। আচ্ছা, মোটামুটি এটুকু বললেই না। তো এই কাজটা কারা করছে? এই যে স্মাগলিং এর কথা যে আমি বলছিলাম, প্রেডিকশন যে করছিলাম আমরা, এই স্মাগলিংটা কে করতেছে? মনে হচ্ছে জাস্টিনিয়ান হবে না? এটা আনসার কি হবে? মংস হবে, হ্যাঁ। এটা কিন্তু অনেক কনফিউজন, অনেকে হচ্ছে জাস্টিনিয়ান ভাবতে পারে, বাট এটা জাস্টিনিয়ান হবে না। কারণ এখানে বলছে মংস ওয়ার্কিং ফর দ্য এম্পারর, ঠিক আছে? এটা আনসার হবে মংস।
ওকে, বুঝা গেছে? ওকে, দেন 20th সেঞ্চুরি আমি মুভ করবো নাকি? সবাই মনে হয় বুঝতে পারছে। আচ্ছা, এরপর 20th সেঞ্চুরি ড্যাশ অ্যান্ড আদার ম্যানমেড ফাইবার্স কজ ডিক্লাইন ইন সিল্ক প্রোডাকশন। ওকে, তাহলে ড্যাশ অ্যান্ড আদার ম্যানমেড ফাইবার্স কজ ডিক্লাইন সিল্ক প্রোডাকশন, যেটা হচ্ছে 20th সেঞ্চুরি হয়েছিল। হ্যাঁ, মক্স সবাই পারছে। আলামিন, নাজমুস সাকিব, রাইসা রুহি, মেহজাবিন তাসি সবাই পারছে। ওয়েট, লাস্টের হচ্ছে 20th সেঞ্চুরি, ওটা আমরা চলে যাই। 20th সেঞ্চুরি, এটা কোথায় আছে? 20th সেঞ্চুরি, হ্যাঁ এই যে 20th সেঞ্চুরি মার্ক করে রাখছিলাম। আচ্ছা, দেন ইন 20th সেঞ্চুরি আমরা গেস করছিলাম কি? গেস করছিলাম হয়তো প্লাস্টিক হতে পারে, যেটা কি করছিল আমাদের সিল্ক প্রোডাকশন ডিক্লাইন করতে ভূমিকা রাখছিল। তাহলে একটু দেখি, দেন ইন দ্য 20th সেঞ্চুরি নিউ ম্যানমেড ফাইবার্স such as nylon started to be used in what had traditionally been silk products. ওকে, তো এটা যদি আমি বাংলা করি তাহলে বাংলাতে কি বোঝায়? যে 20 শতকের দিকে মানুষজন কি করছে, অন্য রকমের ফাইবার তৈরি করা শুরু করছে, যেটার মধ্যে একটা ছিল নাইলন। আর নাইলন গুলা কি করছিল? নাইলন গুলা হচ্ছে তোমার এমন এমন সব প্রোডাক্ট তৈরি করতেছিল যেগুলা কি আগে সিল্ক দিয়ে তৈরি করা হতো। তার মানে এখন আমাদের কি নাইলনটা সিল্কটাকে রিপ্লেস করে দিছে না? হ্যাঁ, সবাই ইনস্ট্যান্টলি বুঝে গেছে এটা শুধুমাত্র নাইলনই হবে। আচ্ছা, আমার তো মনে হয় না এই নয়টার মধ্যে হচ্ছে একটা খুব একটা কঠিন ছিল, সকলে ইজি না। এই জন্য হচ্ছে আমি ফার্স্টেই গ্যাপ ফিলিং এত টাইম দিতেছি, কারণ গ্যাপ ফিলিং যদি আপনাদের ওইরকম একটা 90% উপরে অ্যাকুরেসি থাকে, বা ধরেন হচ্ছে সবগুলো পারতে চান, তখন কিন্তু আপনাদের কাজ অনেক ইজি হয়ে যাবে। যারা হচ্ছে সেকেন্ড ক্লাস ছিল ওরা দেখছেন যে গ্যাপ ফিলিংটা আসলে কত বেশি আসতেছে। হুম, তো গ্যাপ ফিলিং যদি আমরা মোটামুটি এই প্যাসেজটা ইজি, হ্যাঁ ইজি গুলাই তো হচ্ছে আমাদের ভালো করতে হবে। হার্ড গুলো দেখাও, সমস্যা নেই, আমরা এখন হচ্ছে একটু হার্ড দেখবো একটা। সামওয়্যার কনফিউজিং, তো একটু তো কনফিউজিং হবে তাই না? সব যদি হচ্ছে ইজি হয় তাহলে তো আর সবাই নাইন পেয়ে যেত। বাট স্টিল এই প্যাসেজটা আমার মনে হয় যে একদম সবগুলা পড়ে যেগুলো অ্যান্সার করা লাগে এর মধ্যে অনেক সহজগুলোর মধ্যে একটা। আচ্ছা, সবাই যদি বুঝতে পারে আর যদি কোনো কোয়েশ্চেন না থাকে, আমরা এখন অফিসিয়ালি আমাদের আজকে যে টপিক ওটাতে মুভ করবো। এটা থেকে আমি একটু সবার ফিডব্যাক নিই যে গ্যাপ ফিলিং এ কি কারো কোনো প্রবলেম আছে একদম পুরো গ্যাপ ফিলিং নিয়ে? আজকে ক্লাস রেকর্ডিং থাকবে কি? হ্যাঁ, সব ক্লাসে রেকর্ডিং থাকবে। ওকে, আমরা যেহেতু এটা শুরু করবো, এটার আগে আমরা একটা 1-2 মিনিটের একটু ফিডব্যাক টাইপের নেই। আসসালামু আলাইকুম ভাই। তো এই তো আমার কথা কি শোনা যায় এখন? আপনার সাথে যেগুলো করলাম সেগুলো ইজি লাগতেছে, বাকিটা বলতে পারি না। নিজে করলে নিজেও হচ্ছে পারবেন, সমস্যা নেই। প্রথম দিকে একটু কঠিন লাগবে, ডেফিনেটলি একজন করে দিলে ইজি লাগে, এটা তো অবভিয়াস। ঠিক আছে, বাট গ্যাফিলিং এমনিতে অনেক সহজ। গ্যাফিলিং নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ, আইডিয়া গুলো কাজে লাগছে। ফার্স্ট ক্লাস হিসেবে কিছু বুঝছি কিছু বুঝি নাই, এটাই তো আসলে লাস্ট ক্লাসটা করলে একটু ক্লিয়ার হবে বেশি করে। আচ্ছা, মোটামুটি তাহলে আমরা পরেরটা মুভ করার জন্য রেডি। ভাইয়া, ট্রাই টু রেকর্ড দিস ক্লাসেস ইউজিং ওবিএস, ইটস মোর ফ্লেক্সিবল অ্যান্ড স্মুথ। ওবিএস দিয়ে করতে গিয়ে তোমাদের ঝামেলাটা হয়েছে।
ফার্স্টে 2-3 যে ইস্যুগুলো হয়েছিল ওবিএস আমাদের কাজ করতেছিল না কেন জানি, বুঝতে পারছো? তো ওইখানে হচ্ছে সমস্যাটা হয়েছে, তারপর আমরা এই প্রিজম ল্যাব দিয়ে করতেছি। এটা এখন পর্যন্ত ভালোই পারফরমেন্স দিতেছে। আচ্ছা, তো কোনো কোয়েশ্চেন নাই, তাহলে আমরা হচ্ছে একদম মুভ করি আমাদের টপিকে, মেইন টপিক যেটা আজকে। আচ্ছা, ম্যাচিং হেডিং বা ম্যাচিং ইনফরমেশন, হ্যাঁ স্ট্রিম কি ইস্যু, স্ট্রিম কিতে ইস্যু হইতেছে। আচ্ছা, সবচেয়ে কঠিন লাগে আপনাদের কাছে কোন টাইপটা রিডিং এর মধ্যে? ম্যাচিং হেডিং না? এটা হচ্ছে আমার গেজ আর কি, ম্যাক্সিমাম হচ্ছে ম্যাচিং হেডিং এর প্রবলেম থাকে, আমি যেটা দেখছি। ওকে, তো ফ্লো চার্ট হচ্ছে আমাদের যেটা দেখাইছিলাম ইয়াতে গ্যাপ ফিলিং এ, ওইটাই। জাস্ট এখানে ছোট একটা চেঞ্জ আসছে, কিছুই না। এখানে আমাদের সেকেন্ড যে স্টেপটা, এখানে কি হয়েছে, প্রেডিকশনের বদলে সামারাইজ করা আছে। ওকে, সিম্পল। ম্যাচিং হেডিং টু মাচ ডিফিকাল্ট, সবই কঠিন। না, সব তো কঠিন না, এতক্ষণ যেগুলো করলাম এগুলো তো একদম পানির মতো সহজ ছিল, তাই না? ম্যাচিং হেডিংটা একটু কঠিন, তারপর আবার মাল্টিপল চয়েস মাঝে মধ্যে অনেক কঠিন হয়। ম্যাচিং এন্ডিং, আচ্ছা, ইন্টারেস্টিং। এমসিকিউ, হ্যাঁ এমসিকিউ কথা আমি মাত্র বললাম, এমসিকিউটা মাঝে মধ্যে অনেক কঠিন করে। নেক্সট দিন হচ্ছে আমরা একসাথে ট্রু ফলস দেখবো, এমসিকিউ দেখবো। ট্রু ফলস হচ্ছে মাঝে মধ্যে ইয়া করে আর কি, ওই নট গিভেন গুলো একটু ঝামেলা করে, তাই না? ওকে, হ্যাঁ সিলেক্টিং দ্য কিওয়ার্ডস, কিওয়ার্ডস এর কথা যেগুলো আমি বলছিলাম। আচ্ছা, অনেকেই জানে না কোনটা ইজি কোনটা ডিফিকাল্ট। আচ্ছা, এটা হইতে পারে যেহেতু আমরা এখানে অনেকেই বিগিনার, সমস্যা নেই। আচ্ছা, আপনারা বিগিনারই হন সমস্যা নাই, কিন্তু বই টুলগুলো একটু কালেক্ট করা শুরু করেন, ঠিক আছে? স্পেশালি হচ্ছে ক্যামব্রিজের যে অফিসিয়াল বইগুলো, তাহলে কিন্তু আসলে প্র্যাকটিস ভালো মতো স্টার্ট করা হবে। আচ্ছা, তো এখানে আমরা যেটা করব, গ্যাপ ফিলিং এর চাইতে, না সবই কঠিন না, গ্যাপ ফিলিংটা হচ্ছে সবচেয়ে ইজি, যেটা আমরা এখন করে ফেলছি। গ্যাপ ফিলিং কাজ মোটামুটি শেষ। হ্যাঁ, ম্যাচিং হেডিং এর এমসিকিউ ডিফিকাল্ট হয়, এটা আমি বলছিলাম। ট্রু ফলস মাঝে মধ্যে ইজি হয়, মাঝে মধ্যে কঠিন হয়, ঠিক আছে? আচ্ছা, তো আমরা কিওয়ার্ডের কথা যেগুলো বলছিলাম, গ্যাপ ফিলিং এর সময় হয়তো আমাদের শুধুমাত্র কিওয়ার্ড দিয়ে অ্যান্সার করতে পারতাম, ঠিক আছে? কিন্তু ম্যাচিং হেডিং এ কিন্তু এরকম যে ওয়ার্ড সিলেক্ট করে আমি অ্যান্সার পেয়ে যাবো এরকম কিন্তু নয়। তাহলে আমাদের এখন একটু কেয়ারফুল থাকা লাগবে কিওয়ার্ডের ক্ষেত্রে। হুম, তো এখন আমরা যেটা করবো, হয়তো একটা সিঙ্গেল ওয়ার্ড সিলেক্ট না করে কিছু গ্রুপ সিলেক্ট করার চেষ্টা করবো। ওকে, মানে ক্লজ টাইপের কিছু জিনিস সিলেক্ট করার চেষ্টা করবো, যাতে আমরা একটা এই প্যারাগ্রাফ গুলার একটা ভালো আইডিয়া পাইতে পারি ওই প্যারাগ্রাফ আমাকে কি বলতেছে। কারণ যেহেতু আমাদের এইখানে প্যারাগ্রাফের মিনিংটা বোঝা লাগবে, তাই না? না তো আমি আসলে হেডিং বের করতে পারবো না যদি আমি একটা সামারি করতে না পারি, ঠিক আছে? তাহলে এখানে আমাদের যেটা বলছি যে লিঙ্কিং ওয়ার্ডটা তো আমি বোল্ড করে রাখছি, এটা খেয়াল করছো? আর সাইডে লিখে রাখছি লিঙ্কিং ওয়ার্ড ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্যাটাগরি ফর ম্যাচিং হেডিং কোয়েশ্চেন। এটা কেন বলছে, কারো কোনো আইডিয়া আছে? লিঙ্কিং ওয়ার্ডটা কেন ম্যাচিং হেডিং এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট? গেস করি তো আমরা। আচ্ছা, তেমন কোনো আইডিয়া নেই, আমি জাস্ট বলি যে লিঙ্কিং ওয়ার্ড গুলো আসলে কি করে। যেমন স্পেসিফিক্যালি বলে কন্ট্রাস্টিং যে লিঙ্কিং ওয়ার্ড গুলো, যেমন বাট, বাট তারপর হচ্ছে নো, এটা কঠিন বেশি। না, এটা কঠিন বেশি জন না। ব্যাপারটা হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড গুলো আমাদের প্যাসেজের যে টোন আছে ওটাকে হচ্ছে হয় সাপোর্ট করে অথবা কি করে কন্ট্রাস্ট করে। যেমন আমি যদি কিছু এক্সাম্পল দিই, যদি আপনি কোনো একটা সেন্টেন্সের মাঝখানে বাট বলেন, হুম, তো ওটা কি করে আসলে, আপনি এতক্ষণ যা বলছেন ওটাকে কন্ট্রাডিক্ট করতেছে না? তো অনেকে যেটা বলে যে আমাদের হয়তো ফার্স্ট লাইন অথবা লাস্ট লাইন পড়লে অ্যান্সার পাওয়া যায় এতে হেডিং, কিন্তু এটা কিন্তু অনেক ক্ষেত্রে হয় না। কারণ ফার্স্টে হচ্ছে একটা প্যাসেজ যখন সে শুরু করতেছে, এমন হইতে পারে সে যেটা বলতেছে লাস্টে গিয়ে কি করতে পারে, একটা ওই যে লিঙ্কিং ওয়ার্ড ইউজ করে, বাট তারপর অন দা আদার হ্যান্ড, হুম, তারপরে কনভার্সলি, যে কোনো কিছু একটা বলে কি সে একদম কমপ্লিটলি অপোজিট মিনিং একটা দাঁড় করাইতে পারে না?
হ্যাঁ, এক্স্যাক্টলি। অনেকে বলছে, তাসনিক যে বলছে, লিঙ্কিং ওয়ার্ডের পরে মেইন আইডিয়াটা রিভিল করা। তো লিঙ্কিং ওয়ার্ড গুলোতে আমার এখানে একটু বেশি ফোকাস দেওয়া লাগবে। ঠিক আছে? আচ্ছা, আমরা ফার্স্ট যে প্রবলেমটা সলভ করবো এটা হচ্ছে ক্যামব্রিজ 16 এর টেস্ট 1। যাদের কাছে বই আছে আমরা 16 এর টেস্ট 1টা একটু খুলে ফেলি। আচ্ছা, সবাই কি পাইছে? এটা হচ্ছে ক্যামব্রিজ 16 টেস্ট 1 আর রিডিং প্যাসেজ 2। আচ্ছা, আর হেডিং এর ক্ষেত্রে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার যেটা, ইন্টারেস্টিং বলতে কঠিন ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমাদের পুরোটা প্যাসেজ পড়া লাগবে। এখানে আর কোনো অল্টারনেট আসলে নাই। আমরা গ্যাফিরায় যেরকম শুধু কিওয়ার্ড দিয়ে বের করে ফেলছি, আসলে এখানে ওইরকম শর্ট স্কিমিং করা হবে না। যদিও আমরা এখানে স্কিমিং করবো, বাট এখানে একটু ডিটেলে করা লাগবে। বুঝতে পারছে? তাহলে এখন আমরা এখানে কটা দেখতেছি, 9টা অপশন দেখতেছি। আর এখানে আমরা সাইডে একটা লিখে রাখছি ওয়ান লাইন সামারি। তো এগুলো খালি কেন? কারণ এগুলো আমরা নিজেরা করবো। ওকে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা একটু প্যাসেজটা পড়া স্টার্ট করি। তো আমাদের স্টেপগুলো খুবই সিম্পল। ফার্স্ট হচ্ছে আমরা কি করবো, একটা প্যাসেজটা স্কিমিং করবো, বাট একটু ডিটেলে, ইন ডিটেল করবো আগের বারের চাইতে। তো ওইটা স্কিমিং করার মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করবো ওই যে প্যারাগ্রাফটা, ওটা মেইন যে মেইন আইডিয়াটা কি। তারপরে আমি আমাদের নিজের ভাষায় কি করবো, ওই মেইন আইডিয়াটাকে একটা লাইনে লেখার চেষ্টা করবো। বুঝতে পারছি? তো এইভাবে যেমন আমি এ নাম্বার ইয়েটা ধরেন হচ্ছে এ নাম্বারটা আমি পড়লাম, ঠিক আছে? এ নাম্বার পরে আমি একটা লাইন পাবো, ওই একটা লাইনকে হচ্ছে আমি এখানে লিখে রাখবো। সিমিলারলি হচ্ছে আমি বি এর জন্য একটা লাইন পাবো, এটা এখানে লিখে রাখবো। সেম গোস ফর সি ডি ই এফ জি। তাইলে আমাদের 7টা যে প্যারাগ্রাফ আছে এখানে, টোটাল আমরা 7টা লাইন পাবো না? বুঝতে পারছি? তারপর আমরা কি করবো, এই 7টা লাইনের সাথে জাস্ট এইখানে গুলোর সাথে ম্যাচ করার চেষ্টা করবো। পুরাটা প্যাসেজ আমরা আর বারবার রিপিট করবো না। তাহলে আমাদের বেশ ভালোই টাইম বাঁচবে। এটা কি বুঝতে পারছি আমরা? ফার্স্ট আমরা আগের বার মতো করে সিমিং করবো, কিন্তু একটু ডিটেলে, যাতে আমরা মেইন আইডিয়াটা ধরতে পারি। তারপর আমরা সেকেন্ড স্টেপে কি করবো, সেকেন্ড স্টেপে প্রত্যেকটা প্যারাগ্রাফের জন্য একটা করে ওয়ান লাইনের সামারি নিজের ভাষায় লিখবো, অনেক সহজ করে। থার্ড স্টেপ হচ্ছে বা ফাইনাল স্টেপ হচ্ছে, ওই যে আমার ওয়ান লাইন সামারি ছিল, ওই ওয়ান লাইনের সামারির সাথে আমি এইগুলাকে ম্যাচ করানোর চেষ্টা করবো। আর আমরা কোয়েশ্চেনে ফেরত যাবো। আচ্ছা, স্টেপগুলো যদি বুঝি একটু রেসপন্স করি তো আমরা। স্টেপগুলো কি বোঝা গেছে? খুবই সিম্পল। আরেকবার প্লিজ, প্লিজ রিপিট ওয়ান মোর। আচ্ছা, আরেকবার একটু সিম্পলি বলে, আমরা প্রথম স্টেপে আগের বারের মতো করে কিছু ওয়ার্ড বা ক্লজ হাইলাইট করে রাখবো। হুম। বাট এবার একটু ইন ডিটেল করবো, যেহেতু আমাদের পুরো প্যাসেজের একটা মিনিং দাঁড় করানো লাগবে। প্রত্যেকটা প্যারাগ্রাফ কি মিন করতেছে ইন্ডিভিজুয়াল আমাদের একটা আইডিয়া থাকা লাগবে। ওকে। তো এইভাবে হচ্ছে আমরা কি করবো, ধরেন হচ্ছে এখানে আমি আমি একটা করে দেখি। তো যেমন এ নাম্বারটা, ঠিক আছে? তো এ নাম্বারে যেটা আছে, পিরামিড স্যার, এরকম আমি হচ্ছে পুরাটা না পড়ে কি করবো, কিছু কিওয়ার্ড বা কি ক্লজ দেখানোর চেষ্টা করবো। তো এখানেই বলছে মোস্ট ফেমাস মনুমেন্টস। ওকে, এটা আমি মার্ক করে রাখলাম। খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, মোস্ট ফেমাস। তারপর এনশিয়েন্ট ইজিপ্ট, একটা জায়গার নাম দেওয়া আছে। তারপরে আর কি আছে এখানে, ইমপ্রেসিভ ট্রিবিউটস, এটা একটা ভালো ক্লজ। তারপর মেমোরি অফ ইজিপশিয়ান কিংস, তার মানে কি, রাজাদের জন্য কি করা হতো, মেমোরি হিসেবে এই পিরামিডগুলো তৈরি করা হতো। ওকে, দেন এখানে, ওকে, এভলিউশন অফ পিরামিড হ্যাজ বিন রিটেন এন্ড আর্গুড ফর সেঞ্চুরিজ। আচ্ছা, এই ক্লজটা খুবই ইম্পর্টেন্ট। তার মানে পিরামিডগুলো কিভাবে ইভলভ করছে সেটা নিয়ে আমাদের অনেক দ্বিমত আছে। এটা নিয়ে প্রায় হচ্ছে বছরের পর বছর কি করা হইতেছে, শতাব্দীর পর শতাব্দী, অনেক অনেকে হচ্ছে অনেক কিছু লিখছে বা আর্গু করছে। এখন আমরা যেটা বলবো, ওই যে লিঙ্কিং ওয়ার্ডের কথা বলছিলাম, এখানটা লিঙ্কিং ওয়ার্ড আছে না, সবাই একটু নোটিস করি। এই হাউএভার,
হাওয়েভার মানে কি? হাওয়েভার মানে যদিও, এরকম কিছু একটা না, তার মানে এটা কন্ট্রাস্ট করতেছে। ঠিক আছে? তাইলে আমাদের আগের লাইনে যেটা বলছিল যে এভলিউশন অফ পিরামিড হ্যাজ বিন আর রিটেন আর গুড ফর সেঞ্চুরিজ, তার মানে পিরামিড কিভাবে ইভলভ করছে বা শতাব্দীর পর শতাব্দী কিভাবে পিরামিড তৈরি হয়ে আসছে, এটার অরিজিন নিয়ে কি আছে অনেক, হ্যাঁ যাই হোক ঠিক আছে, এটা নিয়ে অনেক হচ্ছে দ্বিমত আছে। হাওয়েভার তার মানে পরে যেটা বলবো এটা কি কমপ্লিটলি বিপরীত কোনো কিছু একটা মিন করবো। তো এখানে আমরা এটাকে বোল্ডলি করে রাখি, এটাকে একটু বোল্ড করে রাখি, যেহেতু এটা আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট ওয়ার্ড এই প্যাসেজটা। দেয়ার ইজ নো কোয়েশ্চেন দ্যাট অ্যাজ ফার অ্যাজ ইজিপ্ট ইজ কনসার্ন ইট বিগ্যান উইথ ওয়ান মনুমেন্ট। ওকে, স্ট্যাপ পিরামিড অফ জোসেফ, তার মানে এইটুকের মিনিংটাকে, যে পিরামিডের যে ইভলিউশন, এটা নিয়ে আমাদের অনেক দ্বিমত আছে, এটার অরিজিন সম্পর্কে আমরা এখনো নিশ্চিত না। কিন্তু এটা নিয়ে কোনো কোয়েশ্চেন নাই যে ইজিপ্টের ক্ষেত্রে এটা স্টার্ট হয়েছে কি দিয়ে, স্টেপ পিরামিড দিয়ে। তার মানে এখানে কি একটা কন্ট্রাস্টিং একটা মেইন আইডিয়া পাওয়া গেছে না? তাহলে আমি এক কাজ করি, এটা একটু এক লাইন লিখে ফেলি সামারি করে। সামারি করি, সামারি লাইন যদি লিখি আমি একটা, তাহলে এরকম হতে পারে যে disagreement about the origin of pyramids in general, but no doubt about Egypt's case. সবাই কি লাইনটা বুঝতে পারছি কেন লিখছি এটা আমি, সামারিটা কিভাবে করছে? তার মানে এই ফার্স্টের যে কয়েকটা লাইনে, ফার্স্টের এই লাইনগুলোতে যে ওরা পিরামিডের ইভলিউশন নিয়ে বলছিল, আরেকটা জিনিস কি বলছিল ওরা, যে পিরামিডের যে ইভলিউশন এটা নিয়ে কি অনেক কি আছে, ডাউট আছে। কিন্তু পরের লাইনে ওরা কি করছে, এটাকে কন্ট্রাডিক্ট করছে না? তাহলে আমাদের লাইনটা কিরকম হয় না, যে ডিসএগ্রিমেন্ট অ্যাবাউট দ্য অরিজিন অফ পিরামিডস, ঠিক আছে, এক্সিস্ট করে, কিন্তু ইজিপ্টের ক্ষেত্রে ওরকম কোনো ডিসএগ্রিমেন্ট এক্সিস্ট করে না, কারণ কি আমরা এটা নিয়ে সার্টেন। এটা আমি কপি করে ফেলি, কপি করে এখানে পেস্ট করে দিই। ঠিক আছে? আচ্ছা, একজন বলছে যে এখন হয়তো বুঝতে সমস্যা হচ্ছে, বাট নিজে করলে বোঝা হবে, ব্যাপারটা এরকমই। আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি আর কি কিভাবে স্ট্র্যাটেজিটা ইউজ করতে হয়, বাট মেইন কাজ হচ্ছে নিজে প্র্যাকটিস করা। আচ্ছা, ফার্স্ট লাইন সামারিটাকে আমি বুঝতে পারছি। এইভাবে আমরা এ বি সি ডি ই এফ জি, এখানে যে সাতটা আছে সাতটার কি করবো, একটা ওয়ান লাইনের সিঙ্গুলার একটা সামারি করবো। তারপরে যে আমাদের হাতে কি সাতটা লাইন থাকবে, ওগুলোর সাথে পরে একটার পর একটা আমরা ম্যাচ করে দেবো। যারা একটু ক্লিয়ার ছিলাম না, এটাকে বুঝতে পারছি এখন? আচ্ছা, গট ইট। ওকে। আচ্ছা, যদি হচ্ছে এটা আমি পারি, আমি একটু বি নাম্বারটা একটু মুভ করি। জোসার ওয়াজ দ্য ফার্স্ট কিং অফ দ্য থার্ড ডাইনেস্টি অফ ইজিপ্ট। ওকে, তাহলে এখানে আমরা একটু মার্কার স্টার্ট করি। ফার্স্ট কিং অফ দ্য থার্ড ডাইনেস্টি, তার মানে সে প্রথম রাজা ছিল, এটা অনেক ইম্পর্টেন্ট। অ্যান্ড দ্য ফার্স্ট টু বিল্ড ইন স্টোন, সে প্রথম ছিল যে কি করছে, স্টোন দিয়ে তৈরি করছে টোমটা। তারপর এখানে রেক্টেঙ্গুলার মনুমেন্টস, ওকে, আগে ক্লে দিয়ে তৈরি করা হইতো। ওকে, জোসার্স মেইন অফিসিয়াল যার নাম ছিল ইমহোটেপ, ওকে, সে করছে টলার অ্যান্ড মোর ইমপ্রেসিভ টোম, ছিল মেকিং স্মলার, ওকে, পিরামিড, ইয়ার্স, অ্যাট্রিবিউট, লঙ্গার টাইম। আচ্ছা, আমি যদি একটু সামারি করি জাস্ট, অনেক অ্যান্সার বের করে ফেলছে। আচ্ছা, সমস্যা নেই, আমরা আস্তে আস্তে সবগুলার এক লাইনে সামারি করি, তারপর হচ্ছে আমরা ম্যাচ করবো। ঠিক আছে? আচ্ছা, আমি যদি একটু সামারি করি কি বলছে, ফার্স্ট থেকে যদি একটু পড়ি। জোসা ছিল কি থার্ড ডাইনেস্টির প্রথম কিং, আর সেই প্রথম যে কি করছে, স্টোনের দিয়ে ওই টোমটা তৈরি করছে। আর আগে যেটা হইতো, ড্রাইড ক্লে দিয়ে কি করা হইতো, টোমটা তৈরি করা হইতো। কিন্তু জোসরের যে অফিসিয়াল, সে কি করতো, সে হচ্ছে যেটা করছিল অনেক লম্বা একটা, আগের গুলার চাইতে অনেক লম্বা আর ইমপ্রেসিভ টম তৈরি করছিল কিং এর জন্য।
বাই স্ট্যাকিং স্টোন স্ল্যাবস অন টপ অফ ইচ আদার। তার মানে হচ্ছে পিরামিড আমরা যেটা দেখি, একটা পাথরের টুকরো পড়ে গিয়ে আরেকটা পাথরের টুকরো এভাবে একটার পর একটা কি করে স্ট্যাক করা থাকে, ওটা কথাই বলছেন। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এখানে আমি একটা সামারি করে ফেলি আমি। আপনারা কি কেউ সামারি করতে পারছেন? এটা একটু ট্রাই করেন। এটা সামারি যদি আমি করি এরকম হবে, এ নিউ কাইন্ড অফ পিরামিড। এইখানে যে পুরা প্যাসেজটা আসলে এই প্যারাগ্রাফটায় পার্টিকুলারলি শুধুমাত্র ওদের যে নতুন যা যা করছে ওটা নিয়ে বলা হয়েছে না। এখানে ফার্স্ট লাইনে আমরা কি বলছি যে ও ছিল প্রথম কিং, যে স্টোন দিয়ে টোন তৈরি করছে। তারপর লাইনে আমরা কি বলছি আবার, আগে যে টোমগুলো ছিল ওটা ড্রাইড ক্লে ব্রিক দিয়ে তৈরি করা হইতো, ঠিক আছে? কিন্তু জোসের অফিসিয়াল কোন এক কারণে কি করছে, অনেক ডিফারেন্ট টাইপের একটা বিল্ডিং তৈরি করছে, যেটা কি করা হতো যে একটা স্টোন গুলো একটার পর একটা স্ট্যাক করা হইতো। তাহলে এই পুরো ব্যাপারটা কি একটা নতুন জিনিস বুঝাইছে না, যে এ নিউ টাইপ অফ পিরামিড তৈরি করছে। বুঝা গেছে? আচ্ছা, তাহলে যদি হচ্ছে আমরা এটা বুঝে যাই, খুবই সিম্পল একটা সামারি করছি আমি। নিউ কাইন্ড অফ পিরামিড হচ্ছে আমি কপি করে রাখি, তারপর এটা আমি এখানে পেস্ট করে দিলাম। সামারি যদি ভালো মতো ফাইন্ড আউট করতে না পারি তাহলে কি হবে, অন্যগুলার হেল্প না লাগবে। যেমন ধরেন আপনি 7টার মধ্যে 5টার সামারি ধরেন অনেক ভালো মতো করতে পারছেন। হুম, তাহলে হচ্ছে আপনি ওই 5টা অ্যান্সার করার পরে কি আপনার হাতে খুবই কম অপশন পড়ে থাকবে না? তখন হচ্ছে আপনি অ্যান্সার বের করতে একটু ইজি হবে। বাট সামারি করাটা একটু শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা পরেরটা চলে যাই, বি নাম্বারে। বি নাম্বার তো করলাম, সি নাম্বার চলে যাই। The step pyramid has been thoroughly examined and investigated. Okay, আমি একটু মার্ক করে রাখি। Thoroughly examined and investigated. Okay. হিস্টোরিয়ান একজনের নাম বলা আছে, ওর নামটা মার্ক করে রাখি। এক্সপেরিমেন্টেশন করা হয়েছিল অনেক। ওকে। কনস্ট্রাকশন অফ পিরামিড। ওকে। এরপর কি আছে এখানে, সেভারাল প্ল্যানস। ওকে। Before it became the first step pyramid in history, piling 6 levels on top of another. Okay. Weight was an enormous mass was a challenge for the builders who placed stones in an inward incline in order to prevent the monument breaking up. আচ্ছা, এখানে আসলে একটু যদি সামারি করি, এখানে বলা হয়েছে যে স্টেপ পিরামিডটা কি হয়েছে অনেকবার, অনেক হিস্ট্রিয়ানরা কি করছে এটাকে ইনভেস্টিগেট করছে, তাই তো? আচ্ছা, একজন অনেক ভালো কথা বলছে, রাফ পেজে ইচ্ছা মতো বাংলায় সামারি করা যাবে কিনা। অবশ্যই করা যাবে। তো কারো যদি আপনাদের ইংলিশে সামারি করতে একটু কষ্ট হয়, আপনারা চাইলে বাংলায় করতে পারেন। হুম, আপনার গুলো জাস্ট মেলানো। আচ্ছা, আমি যদি একটু আপনাদের বলি বাংলায় এটা কিরকম বুঝাইছে এটা। স্টেপ পিরামিড নিয়ে কি করা হয়েছে এখন পর্যন্ত, অনেক ধরনের হিস্টোরিয়ানরা কি করছে, গবেষণা করছে। যেরকম একজনের নাম এখানে দেওয়া আছে। তো সে কি খুঁজে বের করছে এগুলাই হচ্ছে আমরা দেখছি না এখানে, তার ইনভেস্টিগেশনে কি উঠে আসছে। তো ফার্স্টে সে যেটা বলছে যে এইখানে স্টেপ পিরামিডটা তৈরি করতে অনেক এক্সপেরিমেন্টেশন ইনভলভ ছিল। তার মানে কি, ওদের হচ্ছে কোনো কংক্রিট প্ল্যান ছিল না, ওরা কি করছে, এই যে এখানে বলা হয়েছে সেভারাল প্ল্যান ছিল। মানে হচ্ছে অনেকগুলা প্ল্যান ট্রাই করতে করতে শেষমেশ গিয়ে ওরা কি করছে, স্টেপ পিরামিডটা তৈরি করতে পারছে। ঠিক আছে? এর পরের পার্টে ওরা বলছে, যে লাস্টের পার্টটা, এই যে স্টোনের যে স্ট্যাক গুলা ছিল যেটা আমি একটু আগে দেখছিলাম, তো ডেফিনেটলি ডেফিনেটলি কি হয়েছে, ওইটা কি অনেকটা চ্যালেঞ্জিং ছিল, এই যে বিল্ডারদের চ্যালেঞ্জ ছিল। আর এইগুলো ওরা কি করতো, একটা ইনওয়ার্ড ইনক্লাইন, ইনওয়ার্ড ইনক্লাইন মানে কি, বাঁকা যে একটা রাস্তা, ওরা হচ্ছে একটা বাঁকা রাস্তা দিয়ে কি করতো, তুলে নিয়ে যেত। তাহলে আমরা বলতে পারি যে পিরামিড তৈরি করতে গিয়ে ওদের কি ধরনের স্ট্র্যাটেজি নিতে হয়েছিল ওইগুলো নিয়ে আমরা বলছি এখানে। হ্যাঁ, অনেকে বলছে হিস্ট্রি। ঠিক আছে, হিস্ট্রি বলা যায়। তাহলে আমি একটু সামারি করি, এটা এরকম হবে যে এক্সপেরিমেন্টেশন, আমি একদম সহজ করে করি, এক্সপেরিমেন্টেশন অ্যান্ড চ্যালেঞ্জেস, আমি একদম হচ্ছে ইয়া থেকে নিলাম, প্যাসেজ থেকে নিচ্ছি। এইটুক যদি আপনি পড়েন যে এক্সপেরিমেন্টেশন চ্যালেঞ্জেস, তাহলে কিন্তু আপনার আসলে এই পুরো প্যাসেজের যে সামারিটা হয়ে যায়। কারণ এখানে ফার্স্ট হাফে কি বলা হয়েছিল, এই যে হিস্টোরিয়ান সে খুঁজে বের করছে কি, যে এটা তৈরিতে অনেকগুলা স্টেপ তৈরি হয়েছিল, মানে স্টেপ দরকার হয়েছিল, অনেকগুলো প্ল্যান দরকার হয়েছিল। ঠিক পরে এখানে সে কি বলছে যে ওয়েটটা কি ধরনের চ্যালেঞ্জ হিসেবে বিল্ডারদের জন্য ছিল এটা। তো সিম্পলি হচ্ছে আমরা এক্সপেরিমেন্টেশন চ্যালেঞ্জেস এটা কপি করে রাখি, টেস্ট করে দিলাম। হাউ টু মেকিং পিরামিড। আচ্ছা, হ্যাঁ, কিভাবে পিরামিড বানাইছে, ঠিক আছে, কাছাকাছি। বাট এটা কিন্তু স্পেসিফিক্যালি পিরামিড বানানো নিয়ে বলা নেই।
পিরামিড বানানোর যে প্রসিডিওরটা, ওইটাতে ওরা হচ্ছে কিভাবে আসছে ওইটা নিয়ে কিন্তু বলছে। ওইটার প্ল্যানিং এ কি ছিল, তারপর ওটা প্ল্যান করতে গিয়ে ওরা কি সমস্যায় পড়ছে, স্পেসিফিক্যালি ওটা নিয়ে বলছে। ঠিক আছে, একটু স্পেসিফিক হলে ভালো হয় আমাদের জন্য, অ্যান্সার গুলো খুঁজে পেতে সুবিধা হবে। ওকে, তাহলে আমরা তিনটা পেয়ে গেছি, এখন আমাদের 4 নম্বরটায় যাই। ওকে, 4 নম্বরটা, এটা তো অনেক নাম্বার দেওয়া আছে, তো আমরা একটু নাম্বার গুলো মার্ক করে রাখি। আচ্ছা, এটা মনে হয় আমরা অনেক ফাস্ট করতে পারবো। হুম। ওকে, সব সিলেক্ট হয়ে আছে। ওকে, তো কমপ্লিট হওয়ার পরে পিরামিডটা এত মিটার হাই ছিল, এটা টল স্ট্রাকচার ছিল, ভালো কথা। দ্য কমপ্লেক্স ইন হুইচ ওয়াজ বিল্ট সাইজ অফ এনশিয়েন্ট ইজিপ্ট, তার মানে ওইটা কি করতো, একটা প্রায় সিটির সাইজের সমান ছিল পিরামিডটা। ওকে, টেম্পল শ্রাইন, ওকে। আচ্ছা, এখানে অনেক ইনফো দেওয়া আছে না, এটার আশেপাশে কি ছিল, এটার মধ্যে ডোর ছিল এতগুলা, এটার সাইডে হচ্ছে টেম্পল ছিল, কোর্টওয়ার্ড ছিল, এন্ট্রান্স ছিল, আমার কিন্তু আর পুরোটা পড়ার দরকার নেই, এই যে ট্রেন ছিল, অনেক কিছু দেখা, এটা আপনার একটু গেস করেন, এটা অনেক সহজ। ফলস ডোরস, ট্রু ওপেনিং, তারপর হচ্ছে কি, মনুমেন্ট, নেম ইন মনুমেন্ট, কার্ভড অন দিস ফিল, খুবই সিম্পল এটা। এখানে মেইনলি আসলে কি, পিরামিডের যে সারাউন্ডিংস, ওই সারাউন্ডিংস হচ্ছে কি কি ছিল ওইগুলো নিয়ে একটা ডেসক্রিপশন দিছে না। হ্যাঁ, হৃদয় বলছে যে সি নাম্বারটা হবে পিরামিড মেকিং চ্যালেঞ্জেস, এটাও একটা ভালো সামারি। আচ্ছা, আমরা এটা একটু ট্রাই করি, ডি নাম্বারটা। ডি নাম্বারটা অনেক সহজ। এখানে কিন্তু আসলে আমাদের চিন্তা ভাবনা করার কিছু নেই, কারণ এখানে কোনো আর্গুমেন্ট দেয় না ওরা। আগেরটা যেরকম আমরা চ্যালেঞ্জের কথা দেখছিলাম, তারপরে এক্সপেরিমেন্টের কথা দেখছিলাম, এরকম কিছু নাই। জাস্ট এখানে কোথায় কি আছে এগুলো বলে গেছে। ডিটেলস অফ পিরামিড, ভালো জিনিস বলছেন। আর কেউ একটু ট্রাই করি। ডিটেলস, হ্যাঁ ঠিক আছে। আর একটু স্পেসিফিক্যালি ট্রাই করি, কিসের ডিটেল, একটু ট্রাই করি তো। স্ট্রাকচার, হ্যাঁ হইতেছে, ভালো। তো আপনারা যেরকম এক লাইন বা 2 লাইন, কি বলতেছি, এক ওয়ার্ড বা 2 ওয়ার্ডের মধ্যে সামারি করতে পারতেছেন, এটা কিন্তু একটা ভালো সাইন। ঠিক আছে, এটার মানে হচ্ছে আপনারা বুঝতেছেন ব্যাপারটা এখন আস্তে আস্তে। স্ট্রাকচার, ঠিক আছে, আমি হচ্ছে স্ট্রাকচারটাই নিবো, বাট আমি একটু স্পেসিফিক বলবো। এটা হচ্ছে আউটসাইড স্ট্রাকচার দিয়ে আমি, তাই না? কারণ একটু চিন্তা করেন, এখানে কি পিরামিডের ভেতরে কিছু নিয়ে কিচ্ছু বলছে এখানে? দেখেন তো, সব কি এখানে বাইরের জিনিস না পিরামিডের? এই যে এখানে টেম্পলের কথা বলা হয়েছে, কোর্টিয়ার্ড, শ্রাইন, তারপর হচ্ছে ফলস ডোরস, ট্রেন্চের কথা বলা হয়েছে, সবগুলো কি পিরামিডের বাইরের জিনিস না? বাইরের স্ট্রাকচার নিয়ে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে যদি আমরা একটু স্পেসিফিক হইতে চাই, আমরা কি বলতে পারি এখানে? আউটসাইড স্ট্রাকচার, এটা বললে একদম পারফেক্ট হয়। হুম, কারণ এখানে কিন্তু পিরামিডের ভেতরে কিছু নিয়ে বলা নেই। আচ্ছা, সবাই হচ্ছে মোটামুটি একমত যে এটা স্ট্রাকচার নিয়ে বলছে। ওকে, ডেসক্রিপশন অফ দ্য সারাউন্ডিংস অফ পিরামিড, তাসনিম হাসান বেশ ভালো একটা অ্যান্সার দিচ্ছে। ডেসক্রিপশন অফ সারাউন্ডিংস অফ পিরামিড। আচ্ছা, কাশফিয়া হচ্ছে বলছে কি এক্সটার্নাল ডিটেলস, আমার কাছে এটা বেশ ভালো লাগছে। এক্সটার্নাল ডিটেলস, আমি এটা নিতেছি। আচ্ছা, বাকিরা কি সবাই ধরতে পারছি? এটা অনেকে অ্যান্সার দিতেছে দেখা যায়। আউটসাইড স্ট্রাকচার এক্সপ্লেনেশন, হ্যাঁ সবারটাই হয়েছে। আমি এটা কপি করে এখন, দেখেন আমরা কিন্তু খুবই সিম্পল করতেছি, আমাদের জাস্ট ফার্স্টটা একটু বড় হয়ে গেছিল, বাট পরেগুলো কিন্তু খুবই সিম্পল। আমরা ট্রাই করছি যত ছোট রাখা যায় আর যত সিম্পল রাখা যায়। হ্যাঁ, মোটামুটি সবাই পারছি, তাহলে আমরা পরেরটাই যাই। ই নাম্বার, ই নাম্বার দেখি কি বলছে। আচ্ছা, দ্য বারিয়াল চেম্বার অফ দ্য টম্ব। আচ্ছা, টম্বের ভেতরে কি ছিল এগুলো নিয়ে বলছে, যেখানে রাজার বডিটা পুঁতে রাখা হয়েছিল, এখানে অনেক বড় একটা মেজ ছিল, হাতার মতো একটা ছিল, যেখানে অনেকগুলো টালেন ছিল। ওকে, উম এখানে কি ডেসক্রিপশন টাইপের না, যে ভিতরে কি কি আছে, স্টোন ভেসেল, তারপর হচ্ছে এতগুলা ভেসেল ছিল ভিতরে, আন্ডারগ্রাউন্ড একটা প্যাসেজ ছিল। আমি একটু ফাস্ট করে দিই, ইনস্ক্রাইব দ্য নেম অফ রুলার্স। ওকে, ওকে, ওকে। তারপর কি আর্কিওলজিস্ট একজনের নাম বলা আছে, সে কি করছে, এক্সকেভেট মানে খুঁড়ে খনন করা। ওকে, তারপর এখানে কি আছে, ভেসেলের কথা বলা আছে, স্টোন ভেসেল যেগুলো ভিতরে ছিল।
তারপর আরেকগুলা শেফটার কথা বলা হয়েছে যেটা কি করা হইতো যাতে কবরের ভিতরে জিনিস চুরি না হয় জন্য কি করা হয়েছিল একটা শেফ রাখা হয়েছিল। আচ্ছা এটা একটু ট্রাই করি তো আমরা। আগেরটাতে আমরা কি দেখছিলাম, পিরামিডের বাইরে কি কি ছিল, যেমন এখানে টেম্পলের কথা বলা হয়েছে, কোর্টিয়ারের কথা বলা হয়েছে, শাইনের কথা বলা হয়েছে, ঠিক আছে, সবগুলো একটা ডিসক্রিপশন দেওয়া আছে তাই তো। কিন্তু এখানে তো আমার মনে হচ্ছে যে ইনসাইডের জিনিসটা কথা বলা হয়েছে, যে বারিয়াল চেম্বার, ব্যাস্ট মেজ, টানেলস, তারপর হচ্ছে কি এখানে নেম গুলা কিভাবে খোদাই করে রাখা হইতো, এতগুলা ভেসেল ছিল, ভেসেল নিয়ে অনেক কথা বলছে। ওকে, তার মানে এখানে কি ভিতরের জিনিসটা কথা বলছে না। আমি যদি একদম একদম ছোট করে করি আগেরটার মতো, তাহলে আগে লিখছিলাম আমি এক্সটার্নাল ডিটেলস, আমি এখানে সুন্দর করে লিখে দিই ইন্টারনাল ডিটেলস, ভালো হয় না? এটা বেশ ভালো না ইন্টারনাল লিখলে, জাস্ট কম বুদ্ধি খরচ হলো আমার। ইন্টারনাল কনস্ট্রাকশন ডিটেলস, এক্স্যাক্টলি। তো এটা কিন্তু অনেক ভালো একটা এক্সাম্পল, যে একটার পরে কিভাবে একটা মেসেজ ফ্লো করতেছে, ঠিক আছে। হ্যাঁ, ইন্টেরিয়র স্ট্রাকচার ডিটেলস, রাজিবুর রহমান, রাজিবুল হোসেন, হ্যাঁ ঠিক আছে। ইন্টারনাল ফিচার, এক্স্যাক্টলি। এখানে সব ভিতরে জিনিস বলা আছে, আন্ডারগ্রাউন্ড প্যাসেজ, তারপর একটা মেজ ছিল, চেম্বার ছিল, হুম, তারপর ভিতরে হচ্ছে চোররা যাতে চুরি করতে না পারে এজন্য একটা শেফ লাগানো হয়েছিল, বহুত কিছু লেখা আছে। এই জিনিসগুলো সবাই ধরতে পারছে, আমি কিন্তু খুবই সহজ সহজ প্রেডিকশন করতেছি। ইন্টারনাল ডিটেলস, এক্সটার্নাল ডিটেলস, খুবই সিম্পল প্রেডিকশন। ওকে, সবাই কি একমত যে এটা ইন্টারনাল জিনিসপাতি নিয়ে কথা বলছে? ইন্টেরিয়র স্ট্রাকচার ডিটেলস, হ্যাঁ মোটামুটি সবাই একমত এখানে। ইন্টারনাল এনভায়রনমেন্ট, ঠিক আছে। ইন্টেরিয়র স্ট্রাকচার ডিটেলস, হ্যাঁ এটা পড়ছে। হ্যাঁ মোটামুটি সবাই তাহলে আমার সাথে একমত, এটা ইন্টেরিয়র স্ট্রাকচার হবে, কারণ এখানে আসলে অন্য কোনো কিন্তু ইম্পর্টেন্ট জিনিস নাই। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা যে ইয়া বলছিলাম, লিঙ্কিং ওয়ার্ডের কথা বলছিলাম, এখানে কিন্তু এরকম লিঙ্কিং ওয়ার্ড এখানে একটা আছে ছোট, এটা পড়ে দেখি। বাট এটা হচ্ছে কি আসলে কি বলা যায়, ওই গ্রেভ রবারদের যে কিভাবে প্রিভেন্ট করা হতো ওটা নিয়ে বলা হয়েছে, তত ইম্পর্টেন্ট কিছু নেই। পরেরটা যে আমরা এফ নাম্বার। সোফার, হ্যাঁ সোফার বুঝতে পারছি আমরা সবাই, এটা কিন্তু অনেক সহজ ছিল। আনফর্চুনেটলি অল অফ দ্য প্রিকশনস, প্রিকশনস মানে কি, একটু ট্রাই করি তো আমরা, প্রিকশনস মানে কি? প্রিকশনস, তারপর এখানে ইন্ট্রিকেট, এই যে এখানে আরেকটা ভালো ভোকাব আছে, আমরা পড়তে পড়তে কিছু ভোকাবও শিখে রাখবো। প্রিকশনস আর ইন্ট্রিকেট, এই দুটার মানে কি কেউ জানি? ট্রাই করি তো একটু আমরা, এই দুইটা পারার কথা। সতর্কতা, হ্যাঁ এক্স্যাক্টলি। হুম, এটার ভালো সিনোনিম কি হইতে পারে আমার ঠিক মাথায় আসতেছে না, এই একটু প্রিকশন সিনোনিম, এটা বেশ ভালো একটা সুন্দর একটা ইয়ে আছে, সিনোনিম আছে। প্রিকশন তাহলে অনেকেই জানি, ইয়ে মানে কি, ইন্ট্রিকেট মানে কি? আচ্ছা, অ্যাভয়েড রিস্ক, তো ওয়ার্ডই দেওয়া নেই এখানে, বিয়ন্ড সেফ সাইড, আচ্ছা সিনোনিম কই? ইন্ট্রিকেট মানে কেউ জানি? মেহজাবিন তাহসি রূপা, এ ঠিক অ্যান্সার দিছে। ইন্ট্রিকেট মিনিং কমপ্লেক্স, এক্স্যাক্টলি ঠিক আছে। হ্যাঁ এই যে পাইছে একটা, প্রিভেন্টিভ, প্রিকশন ইকুয়াল হচ্ছে সেফগার্ড, সেফগার্ড কমা প্রিভেন্টিভ, মানে কোনো কিছু আমি প্রিভেন্ট করতে চাইতেছি, যেমন আগেও প্যাসেজ আমরা কি পড়ছিলাম, ওরা হচ্ছে চোরদের প্রিভেন্ট করতে চাইতেছে। আচ্ছা, আর ইন্টিগ্রেট মানে হচ্ছে কমপ্লেক্স, ইন্ট্রিকেট মানে হচ্ছে সহজ কথা কমপ্লেক্স, ঠিক আছে। তো ডিজাইনটা কি অনেক কমপ্লেক্স ছিল। তো এই লাইনটা যদি আমি পড়ি তাহলে এখানে কি হচ্ছে দেখো তো, যে আনফরচুনেটলি, কিন্তু দুঃখজনক ভাবে, অনেক
ভাবে কি বলা যায়, এত এত প্রিকশন, এত এত সেফগার্ড নেওয়ার পরও আর এত কমপ্লেক্স ডিজাইন করার পরে কি হয়েছে, আন্ডারগ্রেড নেটওয়ার্কটা কি করা নেই, রবার্টদের চুরি থেকে থামাইতে পারে, তাই না? ডিড নট প্রিভেন্ট। জোরসাসের গ্রেভে যা ছিল, গুডস, বডি, ওর বডিও নিয়ে চলে গেছে। আর্কিওলজিস্টরা তার কি পাইছে, ফাউন্ড স্মল নাম্বারস অফ হিজ ভ্যালুয়েবলস, ওভারলুক বাই থিপস। এগেন আর একটা ভালো ওয়ার্ড, ওভারলুক। ওভারলুক মানে কি? প্রোটেক্ট। হ্যাঁ, প্রোটেক্ট ঠিক আছে, সেফগার্ড মানে প্রোটেক্ট, কাছাকাছি। ওভারলুক মানে কেউ জানি, ওভারলুক মানে কি উপেক্ষা করা, হ্যাঁ এক্স্যাক্টলি, ইগনোর করা। এটা হচ্ছে একদম সবচেয়ে সহজ শ্রেণী, মনে থাকবে আপনাদের। এড়িয়ে যাওয়া, হ্যাঁ। ওভারলুক মানে ইগনোর করা, তার মানে যারা চুরি করতে আসছিল ওরা হয়তো এগুলাকে খুব একটা পাত্তা দেয় না। হ্যাঁ, ওরা হচ্ছে অন্য জিনিসগুলো ভ্যালুয়েবল ওগুলা নিয়ে চলে গেছে। আচ্ছা, তারপরে কি হয়েছে, দেয়ার ওয়াজ এনাফ লেফট থ্রু আউট দ্য পিরামিডাল কমপ্লেক্স টু অ্যাস্টনিশ অ্যান্ড অ্যামেজ দ্য আর্কিওলজিস্ট হু এক্সকেভেটেড ইট। আচ্ছা, এক্সকেভেট মানে খনন করা, আমি এটাকে মানে বলছিলাম। এখানে বেশ ভালো ভালো ওয়ার্ড আছে। ওকে, তাহলে আমি একটু যদি সামারি করি, এটা সবচেয়ে ইজি প্যাসেজ প্যারাগ্রাফ ছিল এই পর্যন্ত, মাত্র 5-6 লাইন। তাহলে এখানে ওরা যেটা বলছে যে আগের লাইনে, ইগনোর, নেগলেক্ট, হ্যাঁ নেগলেক্ট একটা ভালো ভালো সিনোনিম, লিখে রাখি। আচ্ছা, সো আগের যেই প্যারাগ্রাফটা ওটাতে আমরা কি পড়ছিলাম, যে ওরা ভিতরের ডিজাইনের কথা বলছিল, আর ভিতরের ডিজাইনে একটা পার্ট ছিল কি, ওই স্টোনের কিগুলা, ভেসেল গুলা, যেগুলা দিয়ে ওরা কি করতেছিল, চোরদের প্রিভেন্ট করতেছিল, কিন্তু এর ফলো মানে এগুলা করার পরেও কি ওরা আটকাইতে পারেনি, চুরি ঠিক হয়েছে, ঠিক আছে। তারপর ওরা আরেকটা জিনিস কি বলছে, হাউএভার, এই যে আমরা কি লিঙ্গি ওয়ার্ড পাইছেন একটা, হোল্ড করে রাখবো। আচ্ছা, তাইলে এখানে আমাদের আবার কি একটু ফোকাস করা লাগবে, হয়তো এখানে আমাদের মেইন আইডিয়া আছে। তার মানে যদিও ওইখানে সবকিছু প্রায় চুরি হয়ে গেছে, কিন্তু তাও যেটুকু পড়েছিল ওগুলা কি হয়েছে, আমাদের যে আর্কিওলজিস্টরা খনন করছে তারা ওইগুলোতে হচ্ছে অনেক অ্যামেজ হয়ে গেছিল বা অ্যাস্টনিশ হয়ে গেছিল। ব্যাপারটা এরকম না? পুরা যদি এটা সামারি করি, যে এইখানে যেই ভ্যালুয়েবল গুলো ছিল, হুম, ওগুলো চুরি হয়ে যাওয়ার পরও কি ছিল, আর্কিওলজিস্টরা কি ছিল এটাতে অনেক মুগ্ধ হয়েছিল। তাইলে দ্য ফিউ রিমেন্স, আমি এটা লিখি, দ্য ফিউ রিমেন্স ওয়ার স্টিল অ্যামেজিং। এটা সহজ একটা সামারি করলাম। তো একটা লাইনে কিন্তু দেখেন আমাদের যে ফিউ রিমেন্স লিখছি, ফিউ রিমেন্স বলতে আমি হচ্ছে ওটা বুঝাইলাম চুরি হয়ে যাওয়ার যে পার্টটা, বেশিরভাগই চুরি হয়ে গেছে, হুম, কিন্তু কিছু জাস্ট পড়ে রয়েছে। আর স্টিল অ্যামেজিং ওটা দিয়ে আমি কি করলাম, পরে আইডিয়াটাকে এক্সপ্লেন করলাম। যদিও সব চুরি হয়ে গেছে, কিন্তু যা পড়েছিল ওটা তাও কি ছিল, অনেক ভ্যালুয়েবল ছিল বা অনেক ইমপ্রেসিভ ছিল, তাই তো? বুঝতে পারছি কি? এনশিয়েন্ট মানে কি প্রাচীন, হ্যাঁ এনশিয়েন্ট মানে প্রাচীন। আচ্ছা, এটার সামারি কেউ কি বুঝতে পারছে, এটা সামারি কেন এটা হয়েছে? না বুঝতে পারলে কোয়েশ্চেন করি। আচ্ছা, এটা কেন আমি সামারি করছি, সবাই কি লজিকটা বুঝছে? একজন অ্যান্সারই বাই করে ফেলছে, অ্যান্সার বাই করার দরকার নেই, আমরা শুধু সামারিটা করি। আচ্ছা, পারছি তাহলে না? ওকে, এরপর আমরা হচ্ছে লাস্টে চলে যাই। ওকে, একজন ইজিপ্টোলজিস্টের নাম বলা আছে, মিরোস্লাভ ভার্নার। ওকে, সে কি লিখছে, ফিউ মনুমেন্টস হোল্ড দ্য প্লেস ইন হিউম্যান হিস্ট্রি আর সিগনিফিকেন্ট। আচ্ছা, তার মানে এই স্টেপ পিরামিডটা অনেক সিগনিফিকেন্ট, খুব কমই আছে যেগুলো এত সিগনিফিকেন্ট। এক্সাজারেশন মানে কি, একটু ট্রাই করি তো আমরা, এক্সাজারেশন মানে কি? এক্সাজারেশন মানে হচ্ছে বাড়িয়ে বলা কোনো কিছু, ঠিক আছে, কোনো কিছু অনেক বাড়ায় বলা। কনসিডার হচ্ছে মাইলস্টোন, আচ্ছা, মাইলস্টোন মানে হচ্ছে অনেকে হয়তো জানতে না পারি, এটা একটু দাগে রাখতে পারেন। দ্য এভলিউশন অফ মনুমেন্টাল স্টোন আর্কিটেকচার ইন ইজিপ্ট অ্যান্ড দ্য ওয়ার্ল্ড এজ এ হোল, তার মানে এই জিনিসটা একটা মাইলস্টোন হিসেবে কাজ করছে। দ্য স্টেপ পিরামিড ওয়াজ রেভলিউশনারি অ্যাডভান্স ইন আর্কিটেকচার অ্যান্ড বিকেম দ্য আর্কিটেক্ট
আর্কিটাইপ মানে হচ্ছে মডেল, হুইচ অল আদার গ্রেট পিরামিড বিল্ডার্স অফ ইজিপ্ট ফলো। অতিরঞ্জিত করা, ঠিক আছে, এক্স্যাক্টলি। তাহলে আমি যদি হচ্ছে এই প্যারাগ্রাফটা একটু সামারাইজ করি তাহলে কি হবে এটা, যে মিরোস্লাভ বার্নার নামে একজন ইজিপ্টোলজিস্ট ছিল। সে কি বলছে যে এই যে স্টেপ পিরামিডটা নিয়ে আমরা এতক্ষণ অ্যানালাইজ করছি, এটা ছিল আমাদের প্রথম একটা সিগনিফিকেন্ট পিরামিড গুলোর মধ্যে একটা, যেটা একটা আমাদের মাইলস্টোন হিসেবে কাজ করতো। শুধুমাত্র যে এটা পিরামিড হিসেবে কাজ করছে ওরকমই না, কিন্তু কি স্টোন আর্কিটেকচার একটা মাইল ফলক ছিল। হুম। আর এটাকে আমরা কি বলছি, একটা রেভলিউশনারি অ্যাডভান্স বলছি, যেটা একটা মডেল হয়ে গেছে পৃথিবীর পরে যে আরো ভালো ভালো অনেক গ্রেট পিরামিড আসছে, হ্যাঁ, ইজিপ্টের আর যে পরে পিরামিড গুলো আসছে ওগুলো কি হয়েছে, এই পিরামিডটাকে ফলো করছে, তাই না? আচ্ছা, আমি তাহলে একদম সিম্পল একটা সামারি করি, গ্রেট মডেল। আর কি অন্য কোনো আইডিয়া আছে এটা কিভাবে সামারি করা যায়? আমি আপাতত এটা করছি, কেউ কি চেঞ্জ করতে চান? আচ্ছা, এর রোল মডেল ফর দ্য বিল্ডার্স, হ্যাঁ ভালো জিনিস, ঠিক আছে। গ্রেট অ্যাচিভমেন্ট ইন, এটার মানে কি? আর্সালান, আমি বুঝিনি এটা কি বলছো। ইম্পর্টেন্স অফ স্টেপ পিরামিড, হ্যাঁ এটাও ভালো। এই পিরামিডটা কেন ইম্পর্টেন্ট এটা নিয়ে হচ্ছে বলা হয়েছে, বাট সবচেয়ে সহজ করে মানে আমি লিখছি যে গ্রেট মডেল, খুবই সিম্পল। আইডিয়াল পিরামিড, হ্যাঁ রাইসা ভালো বলছো, ওটা হয়, আইডিয়াল পিরামিড হয়। তো আমাদের গোলটা কি, আমাদের গোলটা হচ্ছে, আচ্ছা আর্কিওলজি বলছে, ওকে। আমাদের গোলটা ছিল কি, আমাদের গোল ছিল যত সিম্পলি সামারাইজ গুলো করা যায়, আর ওটা করতে কি আমরা সফল হয়েছি। তাহলে আমরা এটা কপি করে কি করি, ওটাতে পেস্ট করে দিই। এক নাম্বারটা কপি করা হয়নি, এক নাম্বারটা কপি করে দিই। আচ্ছা, অনেক অনেক ভালো ভালো জিনিস বলতেছে। রাত্রি রহমান বলছে অ্যান ইন্সপিরেশন, হ্যাঁ অবভিয়াসলি ইন্সপিরেশন হইতেই পারে, ঠিকই আছে। তারপরে জাপানিজ একজন বলছে রেভলিউশনারি প্রোটোটাইপ, হ্যাঁ ঠিক আছে, এটাও হয়। আইকনিক পিরামিড, হ্যাঁ হইতে পারে, তবে ঠিক আছে। আর এটা এবার দেখেন, আপনার হচ্ছে যে ফার্স্টে বলছিলেন হয়তো সামারি আপনারা করতে পারবেন না। হুম। কিন্তু একটু দেখেন তো, আমি হচ্ছে যেই সামারিটা করছি, আপনাদের ওয়ান লাইন গুলোকে অলমোস্ট মিলে যেতেছে আমার সাথে। তো একটু যদি ফোকাস রাখেন, হ্যাঁ, আর ভালো মতো যদি লিঙ্কিং ওয়ার্ড গুলো ফলো করেন, ঠিকঠাক যদি স্কিমিং করতে পারেন, তাহলে কিন্তু আপনার আসলে এখানে ভুল হওয়ার চান্স কম, ঠিক আছে। আচ্ছা, খুবই সিম্পল। এখন আমাদের লাস্ট স্টেপ কি ছিল, ম্যাচ করানো। সবাই কি এতটুকু বুঝছে? সাতটা কিভাবে বের করছি আমি, সাতটা লাইন। অ্যান এক্সিলেন্ট পিরামিড মডেল বলছে রাব্বি, হ্যাঁ হয়েছে, ওটাও হয়। বুঝতে পারছি সবাই। ওকে, তাহলে আমি একটু স্টার্ট করে ম্যাচ করানো। ফার্স্ট অফ অল, ডিসএগ্রিমেন্ট অ্যাবাউট দ্য, এই যে আমরা এখান থেকে মিলানো স্টার্ট করি নাম্বার। ডিসএগ্রিমেন্ট অ্যাবাউট দ্য অরিজিন অফ পিরামিডস ইন জেনারেল বাট নো ডাউট অ্যাবাউট ইজিপ্টস কেস। আচ্ছা, তো পিরামিডের অরিজিন নিয়ে অনেক সন্দেহ আছে, কিন্তু ইজিপ্টের যে কেসটা, ইজিপ্টের ক্ষেত্রে কোনো সন্দেহ নেই। আচ্ছা, আমরা একটু দেখি তো, একটা একটা করে করার চেষ্টা করি যে কোনটার সাথে আমার এখানে ভালো ম্যাচ করতে।
দ্য এরিয়াজ এন্ড আর্টিফ্যাক্টস উইদিন দ্য পিরামিড ইটসেলফ। আচ্ছা, আমাদের আসলে ১ নাম্বার যখন দেখতেছি, হুম, ১ নাম্বার দেখে কিন্তু আমরা একটু মোটামুটি ধরতে পারছি না এটা কোনটা অ্যান্সার হবে। একটু দেখেন তো। এরিয়াজ এন্ড আর্টিফ্যাক্টস উইদিন দ্য পিরামিড ইটসেলফ। তার মানে পিরামিডের ভেতরে কি, কি ছিল? ওইটা নিয়ে হচ্ছে আমাদের ১ নাম্বার বলছে। তাহলে ১ নাম্বার অ্যান্সার কি হবে? কেউ কি ধরতে পারছে এখনো? একটু ট্রাই করি তো। এখানে তাহলে বলছে কি? আমাদের পিরামিডের ভেতরে জিনিসটা বলছে। এটা কোথায় আছে? আচ্ছা, ই হবে। মোটামুটি সবাই পারছে। হুম। আচ্ছা, এখন সহজ কথায় বললে কি হয়? আমাদের ই নাম্বারে ইন্টারনাল ডিটেইলস এর কথা বলা হয়েছিল। আর এখানে কি? উইদিন দ্য পিরামিড বলছে। উইদিন মানে কি? ইন্টারনাল না? তার মানে আসলে এই ২ টা কি সেম জিনিস বলতেছে না? তার মানে ১ এর আনসার হচ্ছে ই। আমি ১ আর ই কে একটু ম্যাচ করে দেই। 1 এর আনসার তাহলে বুঝতে পারছি আমরা। ইন্টারনাল ডিটেইলস, হ্যাঁ, সবই ঠিক আছে। এখন ২ নাম্বারটা, এ ডিফিকাল্ট টাস্ক ফর দোজ ইনভলভড। এটার সাথে কি কোনটাই মিলতেছে? একটু চেক করেন তো। আচ্ছা, এটা করা কি অনেকটা ইজিয়ার না? আমরা হচ্ছে যখন যদি হচ্ছে জাস্ট এই লাইনগুলো নিয়ে যেতাম, ওইটার সাথে কিন্তু এখন ম্যাচ করানো অনেক ইজি। কারণ আমার এখন পুরা প্যাসেজে বলতে জাস্ট কি একটা করে লাইন মেনে লাগতেছে। ২ নাম্বার হচ্ছে অনেকে পারছে। তাও একটু আমি বাকিদের একটু টাইম দিব। খুবই সিম্পল স্ট্র্যাটেজি। জাস্ট হচ্ছে আমি একটার সাথে মিলাই দেখবো যে কোনটা মিলতেছে কিনা। যেমন ডিফিকাল্ট টাস্ক বলছে, কিন্তু এতে তো ডিফিকাল্ট টাস্ক নিয়ে কিছু বলা নাই। তারপর বি তে তো আবার কিছু বলা নাই। হ্যাঁ, এখানে কাইন্ড অফ পিরামিড, এখানে তো আর ডিফিকাল্টের কিছু না, তাই না? কিন্তু সি তে আসেন, সি তে কি আছে? এক্সপেরিমেন্টেশন, চ্যালেঞ্জেস। এই যে চ্যালেঞ্জেস আছে না, তাই তো? চ্যালেঞ্জেস এর ডিফিকাল্টি কি? সিনোনিম। তার মানে ২ এর সাথে কে মিলবে? ২ এর সাথে মিলবে সি। বুঝতে পারছে? হ্যাঁ, মোটামুটি সবাই পারতেছে। তামান্না, কাশফিয়া, সিয়াম, রাত্রি, হ্যাঁ, সবারই হইতেছে। ডিফিকাল্ট, সিনোনিম, চ্যালেঞ্জেস। নাজমুস সাকিব একদম প্রিসাইসলি আনসার দিছো। Wait. আচ্ছা, আমরা একটু দেখি ৩ নাম্বারটা একটু দেখি তো। এ কিং হু সেভড হিজ পিপল। আহ এরকম কিছু কি আমরা পাইছি ইয়াতে প্যাসেজের মধ্যে? কিং হু সেভড হিজ পিপল, আমার তো মনে পড়ে না। একজন রাজা যে তার কি বলে মানুষজনকে রক্ষা করেছিল, এরকম কিছু কি আমরা পাইছি কোথাও? নাই। ইয়াসিন আরাফাত বলছে নাই, হ্যাঁ। আমি তো দেখি নাই। আর এরকম কিন্তু হওয়ার কথা, যেহেতু আমাদের ৯টা অপশন আছে, ডেফিনেটলি ২টা এরকম থাকবে যেগুলো আমাদের প্যাসেজের সাথে রেলেভেন্ট না, তাই তো? আমি কিন্তু এটা শিওরলি বলতে পারি যে কিং হু সেভড হিজ পিপল এটা কিন্তু নাই। এটা কাটা। এরকম কিছু আমরা দেখিনি। তো ৩ নাম্বার আমি কেটে দিলাম। এখন কিন্তু আমাদের কাজ অনেক ইজি। আমাদের বাকি আছে ৬টা অপশন আছে। কয়টা? ৫টা। এখন বের করা অনেক সহজ হয়ে যাবে। ৪ নাম্বারটা হয়তো একটু কঠিন লাগতে পারে আপনাদের কাছে। A single certainty among other less definite facts। তার মানে একটা শুধুমাত্র একটা জিনিস নিশ্চিত ছিল অন্য অনিশ্চিত জিনিসগুলোর মধ্যে। ৪ নাম্বারটা কি পারবেন? হ্যাঁ, রাজিবুর রহমান রাবি বলছে যে এরকম নেম পাইছি বাট সেভ করছে এরকম কিছু দেখিনি। এক্স্যাক্টলি। ওরা আপনাকে এরকম হাফ ট্রুথ দিয়ে ট্রিক করার চেষ্টা করে। ঠিক আছে? ৪ নাম্বারটা কি অ্যান্সার আছে? সিঙ্গল সার্টেনটি among other less definite facts। এটার সাথে কি কোনটা মিলে? এটা একটু টাফ। একজন পারছে। বাকি একটু ট্রাই করি। অনেকে লেসের সাথে ফি মিলাইতেছে বাট ব্যাপারটা কিন্তু এরকম না। হুম। আচ্ছা, অনেকেই পারছে বাট
হ্যাঁ, অনেকেই বলতেছে এফ, অনেকে বলতেছে এ। এই দুইটার মধ্যে কন্টেস্ট। আচ্ছা, যেহেতু এটা নিয়ে আমাদের ডাউট আছে, এরকম কিন্তু হবে যে সব যে আপনি প্রথমবার দেখে পারবেন এরকম না। যেহেতু আমরা এটা পারতেছি না এখন, একটু কনফিউজ আমরা, এটা আমরা একটু রেড মার্ক করে রাখি। আমরা এখনো বাদ দিই না এটা, বাট এটা কি একটু মার্ক করে রাখছি। রাবি বলতেছে আমি কনফিউজড। ওকে, কনফিউজ হওয়াটা ভালো। আমি একটা কেস দেখাইতে পারতেছি এখন। তাহলে আমরা 4 নাম্বারটা স্কিপ করে যাই। 5 নাম্বার হচ্ছে an overview of external building and areas। আমার মনে হয় এটা সবার পড়া উচিত। 5 নাম্বারটা, 5 নাম্বার সবার পড়া উচিত। আচ্ছা, 4 নাম্বার অ্যান্সার যারা পারছে ওরা একটু 5 নাম্বার দেখি, 4 নাম্বারটা আমরা লাস্টে দেখবো। অনেকে যেহেতু কনফিউজ এটা নিয়ে, আমরা যেগুলো নিয়ে কনফিউজ ওগুলো একদম লাস্টে দেখবো। 5 নাম্বার কি কেউ পারতেছে? 5 কিন্তু সবচেয়ে দিয়েছে। ওভারভিউ অফ এক্সটার্নাল বিল্ডিং এন্ড এরিয়াস, এটা সবার পড়া উচিত। হুম। পারভিন, তামান্না, ইয়াসিন সবাই পারতেছে। তো এটা নিয়ে আমি আর কথা বাড়াবো না, কারণ এটা বোঝাই যায় এক্সটার্নাল বিল্ডিং আর এক্সটার্নাল ডিটেলস সেম জিনিস। ডেফিনেটলি এটা আনসার। তার মানে আমাদের 1 হইছে, 2 হইছে, 4 হইছে। নো ডাউট। যারা হচ্ছে 4 নিয়ে কনফিউজ ছিল এটলিস্ট তো আমরা 5টা পারছি, তাই না? 5 আসলে না পারার কোনো রিজনই নেই। ওকে, তাহলে আমি 4 নাম্বারটা, না 5 নাম্বারটা হচ্ছে সবাই যেহেতু পারছে আমি 5 নাম্বারটা কেটে দিলাম। তো 1 গেল, 2 গেল, 5 গেল, 3টা আমরা পারছি। নেক্সট মানে পিরামিড ডিজাইন দ্যাট আদার্স কপিড, এটা হচ্ছে অনেকে অ্যান্সার দিয়ে দিতেছে এখন আমি বলার আগে। আচ্ছা, একটা এমন একটা পিরামিড ডিজাইন যেটা কি অন্যরা কপি করছে, এটা কিন্তু আসলে সহজ, 5-এর মতোই। দেখি এটা সবাই পারে কিনা, এটা সবাই পারা উচিত। হুম। আসলে আমি যদি হচ্ছে এই বাকিগুলা কেটে দিই, যেমন আমাদের সি পেয়ে গেছে, সিটা কেটে দিলাম। তারপরে সি ডি তিনটাই পেয়েছি, এই তিনটা আমি কেটে দিই একটু। হ্যাঁ, তাহলে বাকি যে তিনটা আছে আমাদের এ বি এফ জি, এটার মধ্যে আসলে গ্রেট মডেল এটার সাথে কিন্তু মিল আছে, তাই না? সবাই বলতেছে জি। ওকে, আমি জি হচ্ছে মার্ক করে দিতেছি। তো এখন কিন্তু আমাদের কাজ অনেক ইজি হয়ে গেছে। হুম। তো আমাদের যদি ফার্স্ট এরকম যেমন আমাদের 4 নাম্বার একটু কনফিউশন হয়েছিল, ওইগুলা কিন্তু আস্তে আস্তে কি আমাদের ইজি হয়ে যাচ্ছে না? কারণ কি আমাদের 1 নাম্বার চলে গেছে, 2 চলে গেছে, 3 চলে গেছে, 5 চলে গেছে, এখন কিন্তু অনেক সহজ। 6 চলে গেছে। তো বাম দিকে আমাদের আছে 4টা, ডান দিকে আছে 3টা। এখন কিন্তু যদি আমি আন্দাজেও দেখি তাহলে কিন্তু 1টা 2টা হওয়ার চান্স আছে। ঠিক আছে? 7 নাম্বারটা দেখি। অ্যান আইডিয়া ফর চেঞ্জিং দ্য ডিজাইন অফ বারিয়াল স্ট্রাকচার্স। ওকে, এটা কি পারবো? অ্যান আইডিয়া ফর চেঞ্জিং দ্য ডিজাইন অফ দ্য বারিয়াল স্ট্রাকচার্স। তাহলে একটু এ নাম্বারটা দেখি তো, এ নাম্বারের সাথে তো ম্যাচই করতেছে না। এখানে আসলে ডিজাইন চেঞ্জের কথা কিছু বলা হয়েছে? বলা কিন্তু হয়নি। 7 নম্বর অনেকে পারতেছে। আচ্ছা, আইডিয়া ফর চেঞ্জিং দ্য বারিয়াল স্ট্রাকচার, এটা কিন্তু পারা উচিত, যেহেতু আমাদের বাকি অপশন কিন্তু খুবই কম এখানে। এটা বাদ, 7 নাই বলতেছে, 7 কিন্তু আছে। আচ্ছা, আমি তাও একটু দেখাই। তো বাকিগুলো যদি আমি বাদ দিয়ে দেই, তো আমাদের 6 নম্বরও পাইছিলাম, 6 নম্বর ছিল আমাদের জি।
তো আমাদের বাকি থাকে কি, দ্য ফিউ রিমেন্স ওয়ার স্টিল অ্যামেজিং, এফ নাম্বারটা বাকি আছে। এরপর বাকি আছে আমাদের বি নাম্বারটা, এ নাম্বারটা। এ নাম্বারটা হবে না, তাই না? যেহেতু আমরা বলছে ডিসএগ্রিমেন্ট, আর এখানে বলছে কি চেঞ্জের কথা, তাই তো? কিন্তু এখানে বিতে কি নিউ কাইন্ড অফ পিরামিড, ওখানে আমরা দেখছিলাম না যে যে জোসার যে কিং ছিল, এই প্রথম যে সে কি করছে, এই হচ্ছে স্টোন দিয়ে বানাইছে, তাই না? একজন মাথায় হাত দিয়ে বলতেছে বি তো। হ্যাঁ, সবাই হচ্ছে পারতেছে বি। আচ্ছা, যারা পারতেছে না তাদের জন্য আমি একটু বলি। আমাদের বাকি অপশন আছে ডান দিকে তিনটা, ঠিক আছে? এ, বি আর এফ। এখন আমি যদি চেঞ্জের সাথে মিলাইতে যাই, ঠিক আছে, তো চেঞ্জের জন্য এখানে কি আছে আমাদের, এ নাম্বার যদি আমি মিলাই, ডিসএগ্রিমেন্টের সাথে কিন্তু চেঞ্জ মিলে না। তারপর এফ নাম্বার কি, দ্য ফিউ রিমেন্স ওয়ার স্টিল অ্যামেজিং, ফিউ রিমেন্সের সাথে কিন্তু মিলে না চেঞ্জ। কিন্তু বি নাম্বারে যে নিউ কাইন্ড অফ পিরামিড, মনে আছে আমরা যখন প্যাসেজ পড়ছিলাম, আমরা এরকম একটা কিছু দেখছিলাম না যে ওই যে কিং ফার্স্টে হচ্ছে এই প্রথম ছিল যে স্টোন দিয়ে বানাইছে, কারণ যারা আগে ছিল সবাই হচ্ছে ক্লে দিয়ে বানাইতো। এরকম কিছু দেখছিলাম না আমরা? হুম। আচ্ছা, যেহেতু সবাই পারছে আমি এটা থেকে মুভ অন করি। তাহলে তাহলে বি নাম্বার নিউ কাইন্ড অফ পিরামিড। তাহলে আমাদের বাম দিকে বাকি আছে শুধুমাত্র 4, 8 আর 9। আর ডান দিকে বাকি আছে দুইটা, এ আর এফ, তাই না? আচ্ছা, তাহলে 8 নাম্বার দিকে অ্যান ইনক্রেডিবল এক্সপিরিয়েন্স ডিসপাইট ফিউ রিমেন্স, তার মানে অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স। হুম। যদিও অনেক কমই পড়েছিল। এটা কিন্তু খুবই ইজি, ফিউ রিমেন্স আর ফিউ রিমেন্স পুরো দেখাই যেতেছে। এই দুটো একদম পুরো কি মিলা যায় না? 8 নাম্বার কিন্তু হচ্ছে তো আপনার হচ্ছে এফ হবে, এটা কিন্তু বোঝা যায়। একদম হুবহু মিলে গেছে। ফিউ রিমেন্স স্টিল অ্যামেজিং, এদিকে করছে কি ইনক্রেডিবল এক্সপিরিয়েন্স ডিসপাইট ফিউ রিমেন্স। খুবই সহজ। এখন লাস্টটা দেখি যে আপনারা পারেন কিনা। লাস্ট হচ্ছে আমাদের এই 4, আমরা ফেলার ছিলাম, অনেকেই পারছিল, বাট স্টিল আমি রেখে দিচ্ছি কারণ অনেকেই পারে নাই। আমাদের ডান দিকে আছে ডিসএগ্রিমেন্ট অ্যাবাউট দ্য অরিজিন অফ পিরামিডস ইন জেনারেল বাট নো ডাউট অ্যাবাউট ইজিপ্টস কেস, ঠিক আছে? আর বাম দিকে আছে একটা হচ্ছে সিঙ্গেল সার্টেনটি, আর একটা হচ্ছে অ্যান্সার টু সাম আনএক্সপেক্টেড কোয়েশ্চেন্স। তাহলে এ নাম্বারটা কার সাথে মিলবে? এ নাম্বারের সাথে কে মিলবে একটু ট্রাই করি তো। এটা কি 9 হবে নাকি 4 হবে? একটু ট্রাই করি। এটা সবচেয়ে কঠিন আরকি এই ৭ টার মধ্যে। বাট তাও পারা উচিত। সবাই একটু ট্রাই করি আস্তে, আস্তে। রাইসা বলতেছে ৪, সাদিয়া বলতেছে ৪, আরাফাত বলতেছে ৯, পারভীন ৪। আচ্ছা, যারা ৪ বলতেছেন, কেন ৪ বলতেছেন একটু দেখি তো। একজন মনে হয় ৯ বলতেছেন। ৯ কেন বলতেছেন? ৯ এর লজিকটা কি? ৪ই হবে, কারণ ডান সাইডে আমরা দেখতেছি কি যে সবকিছু নিয়ে ডিসএগ্রিমেন্ট আছে। তার মানে পিরামিড নিয়ে যে এভলিউশন, ওটা নিয়ে কি সবারই ডাউট আছে, কিন্তু ইজিপ্টের কাছে কোনো ডাউট নেই, এরকম আমরা একটা দেখছি না? আবার ৪-এ কি দেখতেছি আমি, যে সিঙ্গেল সার্টেনটি, ওই সিঙ্গেল সার্টেনটি তাহলে কার সাথে ম্যাচ করতেছে? ইজিপ্টের কেসের সাথে ম্যাচ করতেছে, এবং আদার লেস ডেফিনিট ফ্যাক্টস। তার মানে পিরামিড নিয়ে হচ্ছে কি অনেকগুলা ফ্যাক্ট গুলা ডেফিনেট ছিল না, কিন্তু আচ্ছা, এটা তো অনেকেই কনফিউজ হয়ে গেছে। ৯ নাম্বার কেন মনে হচ্ছে? এটা কিন্তু ৪ হবে আনসার, আমি বলে দিই আনসার ৪। এখন ৯ কেন মনে হচ্ছে একটু দেখি তো। হ্যাঁ, লেস ডেফিনিট ফ্যাক্টস, রাইসা ঠিক বলছে। আচ্ছা, আপনাদের কি এই যে আনএক্সপেক্টেড কোয়েশ্চেন্স, এটার জন্য মনে হইতেছে অ্যান্সার হবে, যারা ৯ বলতেছেন? এটা কি লজিক? ৯ হচ্ছে আনএক্সপেক্টেড কোয়েশ্চেন, এটা একটু মনে হইতেছে কিছু সিমিলার, এই জন্য কি আমরা ৯ বলতেছি? ইয়েস, আচ্ছা। আরেকটা জিনিস বলি, যদি হচ্ছে আপনার এটা দেখে কনফিউশন লাগে, একটু সাইড একটা জিনিস দেখেন, দ্য অ্যান্সার্স বলা আছে না, তাই তো? আচ্ছা, একটু খেয়াল করেন, আমরা যে প্রথম যে প্যারাগ্রাফটা পড়ছিলাম, হুম, তো এখানে আমাদের বলছিলাম যে, ও আমি ধরতে পারছি, তার মানে আপনারা বলতেছেন যে এখানে যেহেতু পিরামিডের অরিজিন নিয়ে অনেকগুলো কোয়েশ্চেন আছে, তাইলে হয়তো আমাদের ৯ নাম্বারটা হইতে পারে। আচ্ছা, লজিক ঠিক আছে, কিন্তু লজিকে একটা সমস্যা আছে, ঠিক আছে? বলতেছি কেন সমস্যা। এখানে আনএক্সপেক্টেড কোয়েশ্চেন এই পার্টটুকু ঠিক আছে, যে আমাদের পিরামিড নিয়ে কিছু কোয়েশ্চেন তৈরি হয়েছিল,
হুম? কিন্তু এখানে কি ওই কোয়েশ্চেন গুলো অ্যান্সার দেওয়া ছিল? একটু খেয়াল করেন তো, এখানে কি কোনো আনসার ছিল এই নাম্বার প্যারাগ্রাফে? শুধুমাত্র ওইটাই ওরা মেনশন করছে না যে পিরামিডের এভলিউশন নিয়ে হইতেছে কি সবার মধ্যে একটা ডাউট ছিল, কিন্তু ওই ডাউটের যে একটা রিজলিউশন ওটা কি দেওয়া আছে আমাদের এখানে? নাই কিন্তু। যারা নয় বলছে ওটা কি ক্লিয়ার হয়েছে? আনএক্সপেক্টেড কোয়েশ্চেনের পার্টটা কিছুটা মিলে, কিন্তু যেহেতু এখানে কোনো রিজলভ দেয়া নাই, এখানে কোনো হচ্ছে সলিউশন এখানে দেয়া নেই, তার মানে এটা কিন্তু অ্যান্সার হবে না। তার মানে অ্যান্সার হচ্ছে 4। হুম। যারা নয় বলছিল আমরা কি ক্লিয়ার হয়েছে? একজন বলছে ডিসএগ্রিমেন্ট। হ্যাঁ, রাব্বি যেটা বলছেন বুঝতে পারছি, ডিসএগ্রিমেন্টের সাথে মিলতেছে কি বলে আনএক্সপেক্টেড কোয়েশ্চেন, কিন্তু ওই কোয়েশ্চেন গুলো অ্যান্সার তো আমাদের এখানে নেই, তাই না? যেহেতু আমাদের অ্যান্সার নাই, শুধু কোয়েশ্চেন আছে, তার মানে এটা হবে না। আমাদের কিন্তু একটা সেন্টেন্সের সবগুলো পার্ট মিলা লাগবে, অর্ধেক মিললে জাস্ট হবে না। বুঝতে পারছি। আচ্ছা, এটাই ছিল আমাদের আজকে মোটামুটি ক্লাস। আমি এখানে কিছু এক্সারসাইজ এখানে দিয়ে রাখছি, আর এখানে শেষ হচ্ছে আরো একটা ফুল দেওয়া আছে এখানে পুরোটা, গুলো আপনার একটু বাসায় ট্রাই করেন। এটা হচ্ছে ক্যামব্রিজ 12 এর টেস্ট 6। এটা ডিফিকাল্ট ছিল, এটাই ডিফিকাল্ট ছিল, হ্যাঁ এক্স্যাক্টলি। তো আপনারা বুঝতেছেন যে রিডিংটা কি ডেফিনেটলি গ্যাফিলিয়ার মতো কিন্তু অত সহজ না, কিন্তু যদি আপনি আমার যে স্ট্র্যাটেজিটা ওটা একটু ফলো করেন, হুম, তাহলে কিন্তু স্টিল আপনি কি আনসার করতে পারতেছেন। এখন যেহেতু আজকে আমরা প্রথমে এটা করতেছি, আমাদের একটু টাইম লাগছে, কিন্তু যখন হচ্ছে আপনি বারবার প্র্যাকটিস করবেন এগুলো করতে কিন্তু টাইমটা অনেক কমে আসবে। ট্রিকি কোয়েশ্চেন, হ্যাঁ একটা কোয়েশ্চেন তো ট্রিকি থাকবে ভাই। সব যদি হচ্ছে ইজি করে দেয় তাহলে হবে? একটা দুইটা তো একটু কঠিন থাকবে। আচ্ছা, এক্সারসাইজ গুলো আপনাদের চিন্তা করার কিছু নাই, এক্সারসাইজ গুলো হচ্ছে একদম শেষে দেওয়া আছে। স্ক্রিনশট নেবেন? আচ্ছা, ওকে, যার স্ক্রিনশট নেওয়ার ইচ্ছা উনি স্ক্রিনশট নিতে পারেন এখান থেকে। হ্যাঁ, অনেক রাত হয়েছে, আমি এখনই শেষ করে দিব। হোমওয়ার্ক দিয়ে দেন, এই যে হোমওয়ার্ক আছে। নেক্সট দিন হচ্ছে আমরা ইয়ে করবো, রিডিংটাই কন্টিনিউ করবো, একটা হচ্ছে রিডিং এর 4টা ক্লাস করে আমি শেষ করে দেবো। তারপর আমাদের লিসেনিং এর যে ক্লাসটা বাকি ছিল ওটা আমি নিতে পারি। ঠিক আছে? হুম, এক্সারসাইজ স্লাইড দেওয়া আছে, আপনার চাইলে হচ্ছে স্ক্রিনশট নিতে পারেন। আর স্লাইড হচ্ছে আমি দিয়ে দেবো ইয়াকে, পেজে আমি দিয়ে দেবো। 11 থেকে 20 করলে কি কমন পড়বে? কমন কখনোই পড়বে না। হুবহু কখনো হচ্ছে আপনার ক্যামব্রিজের বই থেকে দিবে না, কিন্তু সেম স্ট্যান্ডার্ডে কোয়েশ্চেন করবে। বুঝতে পারছি? আচ্ছা, আজকে মানুষ কম হইলেও সবাই মোটামুটি শুরু থেকে শেষ পর্যন্ত ছিল, এটা একটা ভালো ব্যাপার। রাইটিং অনেক টাফ। আচ্ছা, রাইটিং রাইটিং তো টাফ, এই জন্য আমরা বেশি ক্লাস নিতেছি। রিডিং আর রাইটিং হচ্ছে সবচেয়ে টাফ, ওই জন্য দুটো তো হচ্ছে আমরা 4টা করে ক্লাস নিতেছি। ঠিক আছে? পিডিএফ স্লাইডটা দেওয়া হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমি হচ্ছে অ্যাডমিনকে এখনই দিয়ে দিব। আপনাদের এমনিতে কোনো কোয়েশ্চেন আছে চাইলে হচ্ছে 3-4 মিনিটে কোয়েশ্চেন করতে পারেন ক্লাস তো শেষে। আজকে ক্লাসে করতে পারেন অথবা ইন জেনারেলও করতে পারেন আপনাদের ইচ্ছা মতো। ওকে, যাদের যাওয়ার ইচ্ছে চলে যান, আমি হচ্ছে শেষ করে দেবো ক্লাস। লিসেনিং কবে হবে? আগে হচ্ছে আমরা রিডিং, যেহেতু একটা ভালো ফ্লোতে আছি, রিডিং এর যেহেতু 2টা ক্লাস হয়ে গেছে, আমি হচ্ছে রিডিংটা পুরা শেষ করে দিচ্ছি। ওকে, রিডিং হচ্ছে যেহেতু 2টা ক্লাস আমরা নিয়ে নিছি আর এগুলো ভালো মতো আগাইতেছি, আর যেহেতু আমি ডেলি কিছু হোমওয়ার্ক দিতেছি, এটা ফলো আপ করাটা একটু ইজি হবে। রাইটিং ক্লাস কবে স্টার্ট হবে? ইদার হচ্ছে আমরা রিডিং এর পরেই পরপরই স্টার্ট করে দেবো, নাইলে মাঝখানে একটা লিসেনিং ক্লাস নিয়ে তারপরে স্টার্ট করবো। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্ল্যান। বাট এখন আমি চাইতেছি রিডিংটা পুরো শেষ করে দিতে, যেহেতু আমরা একটা ফ্লোর মধ্যে আছি। রাইটিং কোনোভাবে ইমপ্রুভ করতে পারতেছি না, রাইটিং আমি হচ্ছে দেখাবো না, সমস্যা নাই। কিছু টেমপ্লেট টাইপের জিনিসপাতি দিব, তারপরে কিভাবে ক্যাটাগরাইজ করতে হয় এগুলো দিব। লাস্ট ডিউরেশন 1 মান্থ কেন? আর একটু বেশি নেওয়া যায় না? হুম, এই তো সমস্যা। দেখি আমি চাইলে একটা বা দুইটা এক্সট্রা ক্লাস নিতে পারি।
বাট রোজার মধ্যে তো ক্লাস নেওয়া খুবই ঝামেলা, আমি নিজেও তো টাইম বের করতে পারি না। ওটা একটা ইস্যু। আচ্ছা, মনে হচ্ছে কারো কোনো কোয়েশ্চেন নেই। ক্লাসে লক করে দিই। হুম। ওকে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, মাঝখানে একবার একজন বলছিল জুমে ক্লাস নিতে বা মিটে ক্লাস নিতে। হ্যাঁ, টাটা টাটা। রিডিং এ 23 থেকে 27-এর মতো হয়। আপনার টার্গেট কত? যদি আপনার টার্গেট হয় 6 বা 6.5 পাওয়া, তাহলে কিন্তু 23 থেকে 27 হিনাফ। হ্যাঁ, জাস্ট আপনার হচ্ছে কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করা লাগবে। সাবস্ক্রিপশন নিয়ে যদি ফ্রি ক্লাসের পরে কয়েকটা ক্লাস করা যেত। আহ, এটা তো হচ্ছে পরে দেখা যাবে। রোজা শেষ হোক, ঈদের পরে যদি নতুন ব্যাচ আসে তখন দেখা লাগবে। হুম। আর নেক্সট লেভেল একাডেমিতে হচ্ছে রেগুলারলি পেইড কোর্স চলতেছে। হ্যাঁ, তো যারা ইন্টারেস্টেড ওরা একটু পেজে নক দেবেন। মিটার জুমে হলে ভালো হবে। মিটার জুম ফার্স্টে করছিলাম, কিন্তু প্রথম দিন যখন আমি ট্রাই করছিলাম, মানে এটা একটু ম্যানেজ করা ঝামেলা। কারণ সবাই হচ্ছে কথা বলতে থাকে, তখন একটা একটু বাজে অবস্থা হয়ে যায়। তবে মিটে হলে সুবিধাটা কি, মানে ডিরেক্টলি কমিউনিকেট করা যায়, এটা সুবিধা। আমি বুঝতে পারছি যে জুমে ক্লাস এলে মুখে বলা হয়ে গেছে। এটা যে মানে একদিকে যেমন ভালো দিক আবার খারাপও দিক, তখন হচ্ছে সবাই একজন আরেকজনের উপর কোশ্চেন করা শুরু করে। তো দেখি। আরেকটা কাজ করা যায়, হয়তো আমরা জুমে ক্লাস নিলাম কিন্তু ওইটা ফেসবুকে স্ট্রিম করলাম, এটা করা যায়। আচ্ছা, এখানে বেস্ট হচ্ছে। রিডিং এ একটা প্যাসেজের জন্য কত টাইম লাগবে? যেহেতু আপনারা শুরু করতেছেন, এখন আসলে টাইম নিয়ে চিন্তা করা দরকার নেই। ফার্স্টে আপনাদের গোল থাকবে অ্যাকুরেসি বাড়ানো। ঠিক আছে, এরপর হচ্ছে টাইমের উপর। অ্যাকুরেট না করতে পারলে তো আর ফ্যামিলি করে লাভ নেই। আচ্ছা, তাহলে গুড বাই সবাইকে। ক্লাসটা আজকে এই পর্যন্ত শেষ। ওকে। ওকে, আমি ক্লাস এন্ড করে দিতেছি। সবাই একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে চেক করবেন। লাইকটা দিয়ে দেওয়া হবে। ওকে, গুড নাইট। আমরা হচ্ছে আবার দেখা হবে আমাদের রবিবারে। ঠিক আছে। সবাইকে অনেক ধন্যবাদ ক্লাস করার জন্য। আমরা রবিবারে হোপফুলি আরেকটা ক্লাস করবো, রিডিং এর ক্লাস। ওকে, ধন্যবাদ সবাইকে।